বেশিক্ষণ বকবক করব না, তারপরে আমি স্টার্ট করে দেবো। আজকে ছোট্ট একটা ভূতের গল্প বলবো, তারপরে আজকে একটু অন্যরকম একটুখানি হোক না। রোজই তো আমরা ভূতের গল্প শুনি, আজকে শুরুটা ভূতের গল্প দিয়েই করব, তারপরে একটু অন্যদিকে টেনে নিয়ে যাব। সেটা সারপ্রাইজ থাক কোন দিকে টেনে নিয়ে যাওয়া যায়। আর যেটা বলছিলাম, এখানে আমি দেখেছি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসার পরে দেখেছি এরা পিতৃপক্ষটাকে খুব পালন করে। এই সময়টা ওরা কোনো নতুন জিনিস কেনাকাটা করে না। যে নবরাত্রিটা শুরু হয় এরপরে মানে মহালয়ার পর থেকে যে শুরু হয় দেবীপক্ষ, সেই সময় থেকে এদের মানে যত কেনাকাটা যেটা দিওয়ালির কেনাকাটা, আমরা তো দুর্গাপুজো করি, ওরা নবরাত্রি পালন করে, আর আমরা অ্যাকচুয়ালি দুর্গোৎসব পালন করি, মানে আমরা উৎসব হিসেবে দেখি, আর ওরা এখানে পুজো হিসেবে দেখে। তো সেই জন্য একটু ডিফারেন্স থাকেই। আর পিতৃপক্ষে ওরা কোনো কিছু কিন্তু কেনাকাটা করে না, কোনো নতুন জিনিস নতুন কাজ ওরা শুরুই করে না। মানে এখানে এখন যারা ধরো নতুন শিফট করবে বাড়িতে, তারা ঘরের কাজটা পর্যন্ত এই সময় শুরু করে না, হয় পিতৃপক্ষের আগে শুরু করে, না হলে দেবীপক্ষে শুরু করে। তো এরা এটা খুব মানে। না না, ভূতেদের ছুটি না, একটু একটু রাখবো। ভূতের গল্প হানা টেলস বলে কথা, একটু না ভয় থাকলে হয় নাকি? ভেবেছিলাম রাখবো না। থ্যাংক ইউ বিশালাক্ষী, থ্যাংক ইউ, গুড ইভিনিং। একটুখানি রাখবো। থ্যাংক ইউ বিশালাক্ষী, তোমরা সত্যি মানে কি বলবো, প্রথমেই এত সুন্দর একটা ভাইবস দিয়ে দাও না, সেই জন্য মনটা খুব খুশিতে ভরে যায়। তো এবার চলে যাই আস্তে আস্তে ঘটনার দিকে। প্রথমে ভূতের গল্প দিয়েই শুরু করি, কারণ ভূত না হলে ঠিক মজা আসে না। সবাই আমরা খুব ভূতের গল্প শুনতে ভালোবাসি, আমি নিজেও ভালোবাসি, এটা বলবো না যে আমি ভালোবাসি না, জ্ঞান দেব না, ভালোবাসি খুব। কিন্তু আমার একটা জিনিস মাঝে মাঝে মনে হয় যে আমরা তো ভূতকে শুনতে ভালোবাসি, কারো কারো ভেতরে হয়তো খুব এক্সাইটমেন্ট থাকে যে ভূতকে দেখতে কেমন হয়, একবার দেখা পেলে কেমন হতো, এই এক্সাইটমেন্ট থাকে। কিন্তু আমরা কি কখনো ভাবি যে আমরাও তো যে কোনো মুহূর্তে, আমি এক্ষুনি কথা বলছি, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, ভূত হয়ে যেতে পারি, তখন আমাদের কি হবে? আমরাও কি সত্যি কাউকে ভয় দেখাবো, নাকি কারোর ঘাড়ে চাপবো, নাকি মানে কিভাবে আমরা নিজেদেরকে তখন হ্যান্ডেল করব? সেইটা কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে। মানে এটা কিউরিওসিটি বলতে পারো। এটা থেকেই মানে আমার যেটুকু জানার ইচ্ছে থেকেই এই পথে এগোনো। প্রথম আমার মাথায় ক্লিক করেছিল আমি যখন বিএসসিতে পড়ি, তখন আমার ঠাকুমা মারা গেছিলেন। তো ঠাকুমা যখন মারা গেছেন, আমি যখন দেখতে গেছি, তখন ঠাকুমাকে তো মানে রোজই, মানে কি বলবো, সামনে রোজ না হলেও সামনে থেকে দেখেছি। তো ওনার বডিটা শোয়ানো ছিল গ্রামে, ওই যে খেজুর পাতার যে চাটাই হয় তার উপরে শোয়ানো ছিল, আমার আজও মনে আছে। তো আমার ওনাকে দেখে একটা কথাই মনে হয়েছিল, ঠাকুমা তো শুয়ে আছে, ঠাকুমাকে তো ডাকলেই উঠে যাবে। কি হয়েছে? কেন সবাই বলছে যে ঠাকুমা মারা গেছে? কেন ঠাকুমা উঠতে পারছে না? কারণ একটা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা নাক মুখ, মানে নাক দিয়ে আমরা যে নিঃশ্বাস নিই, তাহলে কি হার্টবিট থেমে গেছে? অনেক সময় তো হার্টবিট পাম্প করেও হার্টবিট পালস করা শুরু করে, আবার তো রিভাইভ করে যায়। সেটা কি করে হয়? ঠাকুমা কেন উঠছে না, কেন করছে না সেটা? অনেক সময় কেউ ছাতির ওপরে কাঁদছে, এমন জোরে কাঁদছে, সেই সময় হার্টে চাপ পড়ে, তো মানুষটা আবার রিভাইভ করে যায়। কিন্তু ঠাকুমার ক্ষেত্রে কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না বা কেন হলো না? ওইখান থেকে শুরু হয় জার্নিটা বলতে গেলে। তো ঠাকুমার মৃত্যু দিয়েই সেই জার্নিটা শুরু আমার। তো চলে যাই আজকে প্রথমে ভূতের গল্পে। ঠাকুমার কথা বললাম, এবার চলে যাই ভূতের গল্পে। আমরা যদি দেখি মানে মোটামুটি সব ভূতের গল্পেই সবাই কিন্তু ফিল করে, খুব কম মানুষ দেখে। কালকে প্রিয়দর্শিনীর লাইভে দেখতে পারিনি, কিন্তু পরে আমি শুনছিলাম যে ওখানেও কিন্তু সে অবয়ব একটা দেখেছে, মনে হয়েছে তার বন্ধুর, এরকম অনেকে দেখে, ফিল করে, কিন্তু মানে টাচ করেছে বা খুব জোরে আঘাত করেছে, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে হয়। মানে আমরা যতগুলো ঘটনা শুনি, কেন সবার ক্ষেত্রে সেটা হয় না সেটাও একটা প্রশ্ন। কেউ কেউ দেখতে পায়, সেটা কেন? এই যে প্রশ্নগুলো নিয়ে মানে আমাদের মনের মধ্যে, আমি আশা করি কম বেশি সবার মনের মধ্যেই আসে। তো চলে যাই ঘটনাটাতে। এটা একটা হোটেলের ঘটনা। হোটেলটা আজমেরে। যার ঘটনা, সে আমার একজন দাদা, আমি নাম বলছি না তার। তো সে প্রচন্ড সাহসী ইন দ্য সেন্স, মানে ছোটবেলা থেকেই তার এইসব দিকের, মানে ভূত বলো ভগবান বলো, এইসব দিকের প্রতি তার খুব ঝোঁক। এবং ক্লাস 8 থেকে সে শ্মশানে যেত।
শ্মশানে গিয়ে বসে থাকতো, শ্মশানে যে সমস্ত সাধকরা সাধনা করতেন সেগুলো দেখতে তার খুব ভালো লাগতো। মানে প্রচন্ড সাহসী, ভূতকে কোনোদিন সে ভয় পায়নি, এরকম ব্যাপার তার। তো আজমেরে ঘুরতে গেছিল এক বন্ধুর সাথে, বন্ধুর দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে ঘুরতে গিয়ে ওখানে জামাইবাবু যিনি, তিনিও বেশ মানে ভূতের কথা সবারই আমাদের ইন্টারেস্টিং লাগে। আর যে যে লোকালিটিতে থাকে সেই লোকালিটিতে মোটামুটি কোথায় কি আছে না আছে, কোন বাড়িটা ভুতুড়ে বা কোন হোটেলটা ভুতুড়ে, হোটেলের কোন রুমটা ভুতুড়ে, সেটা মোটামুটি সবাই জানে। তো ওই জামাইবাবুও জানতেন। তো জামাইবাবু বললেন তুই তো খুব সাহসী। তো বন্ধুর দিদি আর জামাইবাবু, তো বন্ধুর সাথে উনি গেছেন। তো এবার দুজনকেই তুই বলে আর কি, মানে দুজনেই তো শালা আর শালার বন্ধু। তো বলছে জামাইবাবু বলছে তুই তো খুব সাহসী, তুই এক কাজ কর, এই হোটেল অমুক হোটেল, আমি আর হোটেলের নাম বলছি না, হয়তো আজকে সেই হোটেলটা নেই, কারণ এটা মানে 90-এর দশক বা 92 থেকে 95 এই সময়ের ঘটনা, বুঝতেই পারছো অনেক দিন আগে। তো সেই হোটেল এখনো আছে কিনা জানা নেই, কিন্তু সেই হোটেলটা বিশাল মানে বড়, এবং তখনকার দিনে হোটেলের ভাড়াটাও অনেক বেশি ইন দ্য সেন্স 5 স্টার হোটেল যেটাকে বলা হয় সেই ধরনের। তখনকার দিনে হোটেলের ভাড়া ছিল 5,000 টাকা পার ডে। তো বুঝতেই পারছো কিরকম মানে কত দামি হোটেল। তো সেখানে মানে হ্যাঁ গিয়ে থাকা, মানে সত্যি কথা স্টুডেন্ট লাইফ, সেই সময় গিয়ে থাকা সম্ভব ছিল না অত টাকা দিয়ে। কিন্তু আরো একটা ব্যাপার ছিল যে হোটেলের যিনি মালিক মারা গেছেন, মালকিন যিনি, তিনি বাঙালিদেরকে একদমই পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না সেটারও একটা কারণ ছিল, কারণ ওনার যে মেয়ে অসম্ভব সুন্দরী, সেই মেয়ে এক বাঙালি ছেলের সাথে চলে গেছিল বিয়ে করে, এবং উনি স্বাভাবিকভাবে মেনে নেননি। রাজস্থানী পরিবার, ওনারা খুব একটু মানে হয় না তখনকার দিনে তো আরো বেশি, মানে নিজের কাস্টে বিয়ে করেনি, বাঙালি ছেলেকে বিয়ে করেছে। সেই জন্য বাঙালিদের উপর ওনার প্রচন্ড মানে বিরক্তি, প্রচন্ড ঘৃণা। উনি মানে সহ্যই করতে পারতেন না বাঙালিদেরকে, এবং কোনো বাঙালিকে উনি রুম দিতেন না। তো এই দাদা যেহেতু খুব সাহসী, তো জামাইবাবু বললেন এটাও কিন্তু একটা মানে চ্যালেঞ্জ তোর কাছে, তুই কিভাবে ওনাকে পটিয়ে রুম নিতে পারিস, সেটা একটা ব্যাপার। তখন বললো ঠিক আছে আমি রুম নেব। এবার ওই যে দিদি জামাইবাবু ছিল ওনারা ভীষণ বড় লোক, তো বললো তুই যদি ওনাকে ম্যানেজ করতে পারিস, তোর মানে ওখানে হোটেলে থাকার ভাড়াটা আমি দিয়ে দেবো, তোর চিন্তা করতে হবে না। তো বললো ঠিক আছে, চ্যালেঞ্জ নেওয়া মানে তার উপরে জামাইবাবুর কাছে চ্যালেঞ্জ নেওয়া, হারবে থোড়ি, যেভাবে হোক ম্যানেজ তো করতেই হবে। তো গেছেন। হ্যালো উর্মিদি, মিসিং ইউ, জ্যাক তুমি এসছে, থ্যাংক ইউ। হ্যাঁ বিশালাক্ষী ওনা একদম পছন্দ করে না, ঠিক তাই, কারণ একদম ননভেজ যারা খায় তাদেরকে, রাজস্থানী যারা একদম মানে পিওর তারা তো ভেজিটেরিয়ান হয়, তো আরোই পছন্দ করে না ননভেজ খাওয়ার জন্য, সেটা ঠিক কথা। তো হ্যালো, আচ্ছা এটা দোলন মানে প্রিয়দর্শিনী, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, সবাইকে গুড ইভিনিং। তো এবার চ্যালেঞ্জটা তো নিয়েছে, ঠিক আছে। এবার বন্ধুকে বলেছে তুই যাবি আমার সাথে? বন্ধু বললো হ্যাঁ যাবো, ঠিক আছে তোর সাথে যাব, এবং ওর দিদির ছেলেকেও নিয়েছে। বললো মামা হ্যাঁ আমিও যাব তোমার সাথে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না আমরা কিন্তু তোমার রুমে থাকবো না, তুমি তো ওই ভুতুড়ে রুমটায় থাকবে সারা রাত্রি, আমরা কিন্তু থাকবো না ওই ভুতুড়ে রুমে, আমরা পাশের রুমে থাকবো। সুবিধা অসুবিধাতে আমরা পাশে আছি, কিন্তু তোমার সাথে রুমের মধ্যে থাকতে পারবো না। তো দাদা বললো ঠিক আছে কোনো ব্যাপার না, তোরা যাবি তো চল তাহলে। এবার গেছেন। তো এবার জানে যে বাঙালি কে সহ্য করতে পারে না, তো কি করা যাবে। দাদা সারা রাস্তা যেতে যেতে ভাবছে যে যদি কিছু একটা ক্লু পাওয়া যায়। তখন ওই যে ছেলে মানে কি বলে দিদির যে ছেলে, সে বলছে মামা একটা কথা কি জানো, একটা দারুণ ক্লু আছে। বলে কি? মানে ওনার যিনি হাজবেন্ড, মানে যে ভদ্রমহিলা ওনার, তার যে হাজবেন্ড, উনি কিন্তু মানে উনি হচ্ছে বাঙালিদের সাথে খুব ওনার মানে একজন বাঙালি দাদা, যতদূর আমরা জানি ওই দাদার সাথে ওনার ভালো বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব ছিল ইন দ্য সেন্স, কারণ তিনি তো এখন আর নেই। কারণটা কি? কারণ
উনি যে ফ্যাক্টরির ওনার ছিলেন, সেই ফ্যাক্টরিতে কোনো এক সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা থেকে ওই বাঙালি দাদা বাঁচিয়েছিল মানে স্টাফদেরকে বুদ্ধির জোরে। তো সেই জন্য ওই একটা জায়গায় মানে ওইখানটায় যদি তুমি মানে ধরতে পারো, ওই ক্লুটা কোনোভাবে তুমি যদি আসতে পারো, তাহলে কিন্তু একটা চান্স আছে। তখন বলল আচ্ছা দেখা যাক, চল দেখা যাক কি করে। তো গেছেন, গিয়ে তো প্রথমে মোটামুটি আধো আধো হিন্দিতে বোঝাই যাচ্ছে বাঙালিদের হিন্দি কিরকম। আর তখনকার দিনে তো এত ইন্টারনেট বা ইউটিউব ছিল না যে মানুষ শিখে নেবে, টিউটোরিয়াল ক্লাসও ছিল না। আমার মনে আছে ন্যাশনালে আমরা হিন্দি আর ইংলিশ নিউজটা শুনতাম, বাবা ওটা বলেছিলেন সেই জন্য শুনতাম, তো ওই ন্যাশনাল টিভি যেটা। তো দাদা গেছেন, গিয়ে টুটা ফুটা হিন্দি, যেটাকে বলে হিন্দি বাংলা মিক্স করে কোনো রকমই বলেছেন যে ওনারের সাথে দেখা করব, সোজা ওনারের সাথে দেখা করব। কারণ মানে সেই সময় যে হোটেলে রিসেপশনিস্ট হয়তো ছিল বা ছিল না, আমার সেটা জানা নেই, দাদার সাথে সেই ডিসকাশনটা হয়নি, কিন্তু ওনারের থ্রু দিয়েই মোটামুটি যেতে হতো। যদি রিসেপশনিস্ট থেকেও থাকে তাহলেও কিন্তু ওনার যদি হ্যাঁ বলে তবেই কিন্তু মানে রুম পাবে, কারণ যেহেতু প্রচন্ড কস্টলি। তো ঠিক আছে, কারণ ওনার দেখেই দেবেন স্বাভাবিক। গেছেন, গিয়ে কথা বলেছেন, যিনি দরওয়ান ছিলেন বা রিসেপশনিস্ট ছিলেন, যাই হোক তার সাথে কথা বলেছেন। তো তিনি বলেছেন আচ্ছা আপনারা একটু বসুন, আমি দেখছি। দিয়ে যখন দাদা বলছে আমরা বসে আছি, সামনে থেকে ভদ্রমহিলা আসছেন। দাদা বলছেন বলে এত সৌন্দর্য তার ওনার মধ্যে, মানে উনি উইডো, কিন্তু এমনিতেই রাজস্থানীরা প্রচন্ড ফর্সা হয়, তার উপরে যারা মানে কি বলে ওটাকে বনেদি পরিবার, যেটাকে আমরা বাংলায় বলি, সেই বনেদি পরিবার যদি হয় তাহলে তো আরোই বেশি। মানে পুরো চুলটা খোলা আর মানে অপূর্ব সুন্দরী, মানে কোথাও কোনো খুঁত নেই, দেবী প্রতিমা যেরকম গড়া হয় সেই ধরনের সুন্দরী, পুরো মনে হচ্ছে একজন দেবী প্রতিমা হেঁটে হেঁটে আসছেন। এলেন, এসে ও মানে দাদা উঠে দাঁড়িয়ে নমস্কার বললো, আচ্ছা ঠিক আছে। তারপরে দাদা বলছে বলে হ্যাঁ বলুন। তখন বললো দাদা বললেন যে আপনার হোটেলের রুম নাম্বার বলেছে 312 বা সামথিং লাইক দ্যাট, আমার এক্স্যাক্ট মনে নেই, ধরে নিলাম 312। তো দাদা বলছে 312 নাম্বার রুমটায় থাকতে চাই। বলে না ওই রুমটা তো আমরা কাউকে দিই না, ওটা তো লক করা আছে। বলে হ্যাঁ আমি জানি, ওই রুমের কাহিনী সবই জানি, কিন্তু আমি থাকতে চাই, আমার মানে এই ব্যাপারে ভূতের ব্যাপারে একটু কিউরিসিটি আছে। তখন উনি বললেন ঠিক আছে থাকতে পারো, বাট তোমার শুনে মানে টোনটা শুনে উনি বুঝলেন যে তুমি কি বাঙালি। জাস্ট এই প্রশ্নটা যখন করেছেন তখন দাদা বললেন হ্যাঁ আমি বাঙালি, ওই যে আপনার একজন দাদা ছিলেন না, আপনার হাজবেন্ডের যে দাদা, ওনার ছেলে আমি। তখন বলছে হাজবেন্ডের দাদা মানে হাজবেন্ডের বন্ধু, সরি হাজবেন্ডের যে বন্ধু ছিলেন না তার ছেলে আমি, তিনিই আমাকে পাঠিয়েছেন। মানে সোজা বাবার নামে পুরো একদম ঢপ দিয়ে দিল। তো বললো আচ্ছা, ধরে নিলাম গাঙ্গুলিদা, আমি আর কারণ দাদার এটা সারনেমটা ডিসক্লোজ করছি না, উনি ব্রাহ্মণ। আচ্ছা গাঙ্গুলিদার ছেলে তুমি? তখন দাদা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি গাঙ্গুলিদার ছেলে। ব্যাস, এবার তো মহিলা পেয়ে গেছেন, মানে আর তো মহিলা কিছু বলতে পারবেন না। তখন বলছে আচ্ছা ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, কিন্তু তোমার রিস্কে থাকতে হবে। আমি তো বলবো যে না থাকাই ভালো, তুমি পাশের রুমে থাকো, অন্য যে কোনো রুমে থাকো, কিন্তু ওই রুমটা নিও না। তখন বললো না মানে মাসিমা আমি ওখানেই থাকতে চাই, আমি একটা রাত্রি কাটাতে চাই। তো বললো দেখো তোমার এত জেদ বা এত কিউরিসিটি, বললো হ্যাঁ আমার খুব জানার ইচ্ছে যে কি হয় না হয়, আমি একবার রুমটায় থাকতে চাই। তো খুব জেদাজেদি করে আলটিমেটলি রুমটা দেওয়া হলো। তো আর দাদার যে মানে বন্ধু ছিল সে এবং ভাগনা যে, সে বললো আমরা পাশের রুমে থাকবো। বললো হ্যাঁ ঠিক আছে, তাই করে রুমটা নিল। তো দাদা যখন গিয়ে চাবিটা পেলো, রুমটা খুলে মানে দাদা বলে যে রুমের যে ভিউটা ছিল এত অসম্ভব সুন্দর, এবং মানে বিশাল বড় রুম, বোঝাই যাচ্ছে একটা রুমের ভাড়া 5,000 টাকা তখনকার দিনে, মানে ল্যাভিশ যেটাকে বলে, ল্যাভিশ একটা রুম, বিশাল বড় বেড, তার মধ্যে মানে যত ধরনের সেই মানে রাজাদের যে সমস্ত জিনিসপত্র হয় সেই ধরনের মানে আসবাবপত্রে ভর্তি। হতে পারে ওটা মানে হতে পারে নয়, ওটা রাজবাড়িই ছিল, পরবর্তীকালে ওটাকে এখন যেমন হয়েছে না রাজস্থানে সব মানে যেগুলো রাজমহল যেগুলোকে বলে, সেগুলোকে
ওই এতে কনভার্ট করে দেওয়া হয়েছে, কারণ ওরা নিজেরা মেনটেন করতে পারে না, হোটেলে কনভার্ট করে দিয়েছে। তো ওটাও ছিল মানে সেই রকমই। তো যখন খুলেছে, খুলে বললো উল্টো দিকে গিয়ে পর্দা দেওয়া ছিল, পর্দাটা সরালাম, জানলাটা কাঁচের জানলা, জানলাটা মানে পর্দাটা সরাতেই যে ভিউটা দেখলাম মানে একদম মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। জানলাটা সরিয়ে, ওটা একটু পাহাড়ের ওপর, আজমেরটা আমরা সবাই জানি মোটামুটি পাহাড়ি এরিয়া। তো জানলাটা মানে সরালে, ওটা 3 তলায় রুমটা ছিল, কিন্তু মানে পর্দা খুলে দেখা গেল জাস্ট জানলাটা খুলে দিলেই বেরোনো যাবে, একদম মানে পাহাড় তো মানে পাহাড়ের উঁচুটা রয়েছে, এবং তারপরেই আজমের যে লেকটা, সেই লেকটা দেখা যাচ্ছে। মানে হেঁটে 5 মিনিট লাগবে আজমের লেক ওই রুমটার মধ্যে দিয়ে, কিন্তু ঘুরে যেতে হলে অনেকটা সময় লাগবে, প্রায় 20-25 মিনিট লাগবে, কারণ পুরো ঘুরে যেতে হবে। আর ওই রুমটার মধ্যে দিয়ে ডাইরেক্ট 5 মিনিটে আজমের লেকে পৌঁছে যাওয়া যাবে। মানে তোমরা ইমাজিন করতে পারছো, আশা করি বোঝাতে পারলাম যে কত সুন্দর একটা ভিউ হতে পারে, পাহাড় এবং আজমের লেক, অসম্ভব মানে সৌন্দর্য। তো দাদা তো মানে দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, বলে বাহ দারুণ, যাই থাকুক যিনিই থাকুন তাকে প্রণাম, আপনিও থাকুন, আমাকে একটা রাত্রি থাকতে দিন, আমি বেশি চাইছি না, আমি একটা রাত্রি থাকবো। তাই মনে মনে এইসব বলেছে। তারপরে পাশের রুম থেকে ওই বন্ধুটা এলো, বন্ধুর ভাগ্নে এলো, দুজনে থেকে বলছে বাহ রুমটা তো খুব সুন্দর। বলে হ্যাঁ সেই জন্যই তো বলছি তোরা আজকে আমার সাথে থেকে যা, এত বড় বেড, এত মানে এত সুন্দর রুম, থেকে যা। বলে পাগল পেয়েছিস, দিনের বেলা থাকবো তোর সাথে ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা নেই ভাই, তুমি যা করার করো, একা একা আমরা নেই। তবে হ্যাঁ রাত্রেবেলা কিছু অসুবিধা হলো আছি তো, আমরা পাশের রুমে আছি, তুই চলে আসতে পারিস। তখন বললো আচ্ছা ঠিক আছে দেখা যাক না। দিয়ে তারপরে দাদা ওখান দিয়ে বেরিয়ে আজমের লেকটা ঘুরে এলো, ওরাও গেল, বন্ধু এবং ভাগ্নে সবাই মিলে গিয়ে ঘুরে এলো। তারপরে যাই হোক খাওয়া দাওয়া হলো, রাত্রেবেলা সবাই মোটামুটি যে যার রুমে শুতে চলে গেছে। এবার কিছুক্ষণ পরে মানে রাত্রেবেলা শুতে চলে গেছে, এবার দাদার অভ্যেস মানে ইয়াং ছেলে তো, বসে বসে একটু গল্প বই পড়া, তারপরে শোবো থাকতো না তখন, তো এখন তার এখনের মতো মোবাইল না, তখন ওই বই থাকতো, গল্প বই, তো ঠিক আছে দেখছে। তারপর রাত্রে ভিউটা খুব সুন্দর লাগছে, মানে পর্দা দেওয়া কিন্তু কাঁচের জানলা, পুরো কাঁচটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। আর তখন তো এত আলো ছিল না, আকাশের তারা, লেকের মধ্যে একটা মানে জলের মধ্যে একটা ওই চাঁদের আলো, চাঁদও ছিল হালকা আকাশে, খুব মানে অপূর্ব সুন্দর লাগছে। দাদা মুগ্ধ হয়ে দেখছে, মানে খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে মুগ্ধ হয়ে দেখছে, আর ভাবছে আহা কি সুন্দর। এই সময় হঠাৎ করে দরজায় পুরো একদম টোকা দিচ্ছে কেউ এসে, জোরে জোরে টোকা। মানে প্রথমে তো মানে যেহেতু শুনেছে যে রুমটা হন্টেড, সেই জন্য একটু তো ভয় লাগে, পুরো চমকে গেছে, মানে চমকে গিয়ে কি হলো এটা, কে এসছে এত রাত্রে। দিয়ে দরজা মানে খুলবো কি খুলবো না ভেবে ভেবে গিয়ে দরজা খুলেছে, খুলে দেখে মূর্তিমান দুজন দাঁড়িয়ে আছে। আর কি হলো না, সিগারেট খাবি? আর সিগারেট খাবো একসাথে, আমার কাছে সিগারেট রয়েছে। বলে তুই সিগারেট খাস? বলে হ্যাঁ। তুই খাবি কি সেটা বল, অত নাটক করিস না। আর মানে রাজস্থানে কি হয় আমরা সবাই জানি, দিনের বেলাটা মোটামুটি গরম, রাত্রেবেলাটা কিন্তু ঠান্ডা থাকে। তো সেই ঠান্ডাতে একটু একটু বলে সিগারেট খাবো, তারপরে তুই তোদের মানে তোরা তোদের রুমে আর আমি মানে সরি তুই তোর রুমে আর আমরা আমাদের রুমে শুতে যাবো। কিন্তু বলে হ্যাঁ তোদেরকে জোর করছি না, তবে সিগারেট বাইরে খাবো না, এখানে চলে আয়। জানলা খুলছি, জানলা খুলে বলে না, বলে আরে বাবা আমি তো জেগে আছি, এতক্ষণ তো কিছু হয়নি, তুই আয় না বাবা তোরা। বলে আচ্ছা ঠিক আছে। দিয়ে ভেতরে ঢুকেছে, দিয়ে সিগারেট খেয়েছে আরাম করে, কোনো মানে তখনও পর্যন্ত কোনো কিছু আনইজি ফিলিং বা কোনো ভয় কিছুই, কোনো কিছু হ্যাপেনিংসও হয়নি। ঠিক আছে। তারপর ওরা তো বললো শুবি? বলে না না পাগল না, পাগলামো করিস না, তুই কর পাগলামো, আমাদের বাবু প্রাণের ভয় আছে, তুই শো। তবে ভয় লাগেনি তো তোর এতক্ষণ যে থাকলি? বলে না না ভয় লাগেনি, তোরা শুয়ে পড় নিশ্চিন্ত হয়ে। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা শুতে চলে গেছে। এবার দাদার দরজাটা বন্ধ করে আরাম শেষে বসেছে। এবার বসে তো হঠাৎ মনে হলো মানে খাটে শোয়ার আগে আমরা একটুক্ষণ মানে কি বলে একটা উঠে বসলাম, একটু এদিক ওদিক করলাম বা বাথরুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে এলাম, এইসব করে। তো এইসব করে টোরে এসে বেডে বসেছে, শুতে যাবে, এমন সময় মনে হলো পাশের খাটে কেউ এসে মানে খাটের ওপরে দাদার পাশেই কেউ এসে বসলো মানে বিছানাটা মানে যেহেতু গদি থাকে, গদিটা পুরো দেবে গেল। দাদা তখন বুঝলো যে কেউ এসছে। এবার দাদা ভাবছে যে কি বলি, দাদা আর চোখে একটু দেখতে চাইছে, একটু তো ভয় লাগছেও।
আর চোখে দেখছে। তারপরে ভাবলাম মানে তারপরে ভাবছে যে কি বলা যায়। বলছে আপনি কি ছেলে না মেয়ে, এরকম করে একটু জিজ্ঞেস করেছে। কোনো উত্তর নেই, থোড়ি ভূত উত্তর দেবে ছেলে না মেয়ে। তারপরে দাদা বলছে মানে একটা নিঃশ্বাসের, সেই মানুষ যেমন বসে শ্বাস নিলে যেরকম একটা আমরা ফিল করি না, একটা পাশে মানুষ বসে নিঃশ্বাস নিচ্ছে, সেম ফিলিং হচ্ছে। তো দাদা বললো দেখুন আমার আপনি যখন কথা বলবেন না, মানে অনেকক্ষণ, একটুক্ষণ বেশ কিছু জিজ্ঞেস করলো, অনেকক্ষণ বলবো না, একটুক্ষণ এটা ওটা সেটা জিজ্ঞেস করলো, আপনি কে, আপনি কি এখানেই থাকেন, কি হয়েছিল, এইসব মানে যেন সে মানুষ হিসেবে। কারণ দাদা বলে একটা জিনিস সবসময় মনে রাখবি, যে যখনই তুই বুঝিয়ে দিবি ওদেরকে, যে কোনো অ্যানিমেল হোক বা এরকম এন্টিটি হোক, ওরা যখন বুঝে যাবে তুই ভয় পেয়ে গেছিস, তখনই কিন্তু ওরা তোকে অ্যাটাক করবে। যদি ওরা বোঝে যে না আমাকে মানে ভয় পাচ্ছে না, কারণ কি হয় আমরা এমনি সাধারণ মানুষ বা সাপের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, যে যখনই সাপ বোঝে যে আমি ভয় পাচ্ছি, তার মানে কি তাকে আমি ক্ষতি করব, আমি বাঁচানোর জন্য নিজেকে তার ক্ষতি করব। তো সেই জন্য আমি ক্ষতি করার আগে সে আমার ক্ষতি করার চেষ্টা করে। এটা কিন্তু খুব খুব ন্যাচারাল জিনিস। তো দাদা বলছে আমার হালকা ভয় যে লাগছে না তা নয়, কিন্তু আমি সেটা বোঝাতে চাইছি না, কারণ যখনই ও বুঝে যাবে যে আমি ওর চেয়ে উইক হয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ও কিন্তু আমার ওপর মানে হাবি হবে বা অ্যাটাক করবে, কিছু একটা ও স্টেপ নেবে। তো যতটা কমফোর্টেবল থাকা যায় ও সেইভাবে কথা বললো। তারপর বললো দেখুন আপনি যখন কোনো উত্তর দেবেন না, ঠিক আছে আপনি থাকুন, আর আমার কিন্তু খুব মানে ক্লান্ত লাগছে, এবার রাত্রি হয়েছে, আমি এবার শোবো, আপনি মানে এমনভাবে বসুন যেন আমার পা না লাগে আপনার গায়ে, কারণ পা লাগলে আপনারও খারাপ লাগবে, আমারও কষ্ট হবে, কারণ আমি তো আপনাকে আঘাত করতে চাই না বা অসম্মান করতেও চাই না। আমি দূর থেকেই আপনাকে প্রণাম করছি, আপনি থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ঘুমোতে দিন শান্তিতে। বলে দাদা শুয়ে গেছে। এবার একটু একটু তো মানে ভয় লাগছে, সবকিছুই একটুখানি আনক্যানি তো ফিল হচ্ছে। তো শুয়ে শুয়ে যা হয় চুপচাপ নিজের জপ করে যাচ্ছে। সে যে ঠাকুরকে ভালোবাসে সেই ঠাকুরের নাম করে যাচ্ছে কন্টিনিউ, জানে যে ঠাকুরের নাম করলে তাহলে আর কিছু হবে না। তো ঠিক আছে, তারপরে হঠাৎ মনে হলো পাশে এসে, মানে যেখানে দাদা শুয়েছে তার পাশে এসে কেউ শুলো, এরকম মনে হলো। দাদা বলে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু, জাস্ট ফিলটা হচ্ছে। ঠিক আছে বাবু, যে ঘুমোচ্ছে ঘুমোক বাবা, আমাকে না ডিস্টার্ব করলেই হলো, আমাকে কিছু করো না, আমি ঘুমোই, এখন ঘুমোলেই তো সকাল হয়ে যাবে। দাদা বেশ নাম করতে করতে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এবার মাঝরাত্রে, এবার রাজস্থান, যেহেতু রাজস্থানে জলের খুব মানে অভাব, রাজস্থান জায়গাটা এমনিতেই শুষ্ক মরুভূমি জানি আমরা, এবং জলের অভাব মানে সারাদিনে 1 বোতল জল দেবে হোটেল রুমে, আর রাত্রে 1 বোতল জল দেবে, জলটা খুব প্রেশিয়াস ওখানে। তো রাত্রে 1 বোতল জল দিয়ে গেছে, আবার জলের বোতলটা দাদা ঘুমোচ্ছে, হঠাৎ করে মনে হলো জলের বোতলটা নিচে পড়ে গেল। এবং মানে এখনকার যে প্লাস্টিকের বটল সেরকম না, মানে কি বলবো, ওই যে মোটা প্লাস্টিকের যে বটলগুলো হয়, পাতলা প্লাস্টিকের যে বটলগুলো, সেগুলো কিন্তু না, সেগুলোর আওয়াজটা আলাদা। আর মোটা প্লাস্টিকের বটলটা যখন জল ভরা থাকলেও পরে একটু বেশি আওয়াজ হয়। তো সেই রকম বটলটা পড়ে গেল ফট করে, প্লাস্টিকের বটল হোক বা সেই সময় মেবি যে তামার বটল ছিল, কারণ ওটা হচ্ছে 5 স্টার হোটেল আমি বললাম এবং রাজবাড়ি, তো সেই বটলটা তামারও হতে পারে বা কোনো একটা স্টেনলেস স্টিল, এই ধরনের কিছু। মোটামুটি আওয়াজ হয়েছে জোরে, কারণ দাদা যখন বলে খুব মানে এক ফ্লোতে বলে যায়, তো আর আমরা কেউ ডিস্টার্ব করি না গল্প শুনতে শুনতে। তো জলের বোতলটা পড়লো, দাদার ঘুমটা ভেঙে গেছে স্বাভাবিক, আর মাথার কাছেই জলের বটলের জায়গাটা, ঘুমে গেল, দেখলো কি হলো না, জলের বোতলটা পড়ে গেছে, উঠিয়ে রাখলো। ও ঠিক আছে, জলের বোতল পড়তেই পারে কোনো কারণে, উঠিয়ে রাখলো, আবার ঘুমিয়েছে। আবার কিছুক্ষণ পরে সেম জলের বোতল আবার পড়েছে। এই করে 4 বার 5 বার এই জিনিসটা হয়েছে। এবার দাদা বিরক্ত হয়ে গেছে, বলে দেখুন আপনি যদি জল খেতে চান বলুন, আমি আপনাকে গ্লাসে করে জল দিয়ে দিচ্ছি, খান, কিন্তু এইভাবে আমার ঘুমটাকে ডিস্টার্ব করবেন না। মানে দাদার কি সাহস, আপনি ঘুমে ডিস্টার্ব করবেন না। কারণ দাদা বুঝতেই পারছে যে বটল পড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ খুব জোরে ফ্যান চলছে না, আর যদি ফ্যানও চলে, হালকা ফ্যান চলছে, আর গায়ে চাদর দেওয়া, মানে বললাম যে রাত্রে একটু একটু ঠান্ডা থাকে, আর বটলটা জল ভরা থাকলে এমনি এমনি হাওয়াতে বটল পড়ে যায় না, কেউ ওটাকে নিয়ে মানে কিছু একটা বলতে চাইছে বা বোঝাতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো যখন
মানে দাদা তখন রেগে গেছে, রীতিমতো রেগে গেছে, আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন, আপনি বলুন আপনার জল লাগবে, ঠিক আছে আমি জল দিচ্ছি। তো দাদা কি করলো, উঠে একটা মানে গ্লাস ছিল যেটা, গ্লাসটায় করে 1 গ্লাস জল ভরে রাখলো। ভরে রেখে দাদা বলে এবার আপনি জল খান যাই করুন, আর দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ঘুমোতে দিন। তো দিয়ে দাদা ঘুমিয়ে গেছে। বলছে সকালে উঠে বিশ্বাস করবি না যে জলের যে গ্লাসটা ছিল, বটলটা ইনট্যাক্ট, তারপরে আর কিচ্ছু হয়নি, কিন্তু জলের গ্লাসের জলটা খালি। কিভাবে হয়েছে কি হয়েছে জানি না। দাদা বলে এগুলো নিয়ে তোদেরকে আমি বেশি বলতে চাই না, কারণ দাদা এইসব ব্যাপারগুলো বেশি ভয় দেখাতে চায় না, সেজন্য বলে আমি মানে জানি না কি হয়েছিল। তবে হ্যাঁ, কেউ একজন ছিল যার জল তেষ্টা পেয়েছিল বা জল খেতে চেয়েছিল বা কিছু একটা বলতে চেয়েছিল। তখন তো আর এত মানে এখন দাদার যে বয়স, তখন তো আর সেই বয়সটা ছিল না, ইয়াং বয়স, কলেজে পড়ছে সেই সময়ে। তো বলে কিন্তু আমার মানে আর কিছু অসুবিধা হয়নি বা আর কিছু কোনো আমার ক্ষতি করা বা কিছু, সবাই যে বলে রুমটা হন্টেড বন্ধ রাখে, সেই সব মানে সেই রকম এক্সট্রিম লেভেলে কোনো কিছু আমার ভয় লাগেনি বা কোনো কিছু আমি দেখিও নি, শুধু জাস্ট ফিল করেছি। তো এই যে আমি প্রথমেই বললাম সবাই যে দেখে বা কিছু, তা কিন্তু না, ফিল করে, বেশিরভাগ মানুষই কিন্তু ফিল করে। সত্যি ওনাকে প্রণাম। মানে ওই যে বললাম ক্লাস 8 থেকে শ্মশানে যাচ্ছে, শ্মশানে গিয়ে দেখছে মানে বডি পুড়ছে, আমাদের এগুলো সাহস মানে সত্যি না থাকলে হয় না। ক্লাস 8-এ তো আমি তো ভাবতেই পারতাম না। আমি মানে আমার মনে আছে ওই যে হরিধ্বনিটা দেওয়া হয় বডি নিয়ে যাওয়ার সময়, ওটাও আমি সহ্য করতে পারতাম না ছোটবেলায়। আমি এরকম দোকানে আঙুল চাপা দিয়ে মানে দরজার কোণে গিয়ে লুকিয়ে থাকতাম, যেন দেখতেও না হয় শুনতেও না হয়। মানে এতটা কি বলবো, একটা ফোবিয়া মতো ছিল। আর কিছুতে কিন্তু আমার এত ভয় ছিল না, কিন্তু ওই আওয়াজটা আর ওই নিয়ে যাওয়াটা, তারপরে যত বড় হয়েছে আস্তে আস্তে ভয়টা কেটেছে। কিন্তু দাদার সাহস সত্যি মানে অপরিসীম। আর দাদা এইরকম প্রচুর ভূতের জায়গায় গেছে, মানে ভুতুড়ে জায়গা যেগুলো সেখানে গেছে, ওর প্রচন্ড স্টক। কিন্তু মুশকিল হচ্ছে এত ব্যস্ত মানুষ, মানে আমরা সময় পাই না ওর কাছ থেকে, সত্যি এই জিনিসটা। আর যখনই সময় পাই বলে অন্য কিছু বল, কেন এইসব ভূতের কথা জানতে চাস, এরকম একটা ব্যাপার। তো এবারে যেটা মানে আমার জানতে ইচ্ছে করে, যেটা শুরু করেছিলাম, যে কেন মানুষ ভূত হয়, কেন মারা যাওয়ার পরে সে তার জায়গায় বা তার ক্ষেত্রে চলে যায় না, কেন আটকে থেকে যায়। এখানটায় এটা অনেকেই জানে, তাও আমি বলছি, কারণ আমাদের ওই অ্যাটাচমেন্ট। এই জন্যে মানে মা শারদা একটা কথা বলেন যে হচ্ছে তোমার যদি একটা সামান্য সন্দেশ খাওয়ারও ইচ্ছে থাকে, সেটা পূর্ণ করে নাও, না হলে কিন্তু ওই সন্দেশ খাওয়ার জন্য তোমাকে আবার পরের জন্মে আসতে হবে। এটা কিন্তু খুব সত্যি কথা। মানে আমার যদি সাজার শখ থাকে আর আমি যদি না সাজি, আমার কিন্তু আত্মা অতৃপ্ত থেকে গেল। আমার একটা কিছু খাওয়ার লোভ হয়েছে, আমি খেলাম না কোনো একটা কারণে, সেটা কিন্তু আমার অতৃপ্ত থেকে গেল। তো আমরা কিন্তু সব সময় বলি ভূত মানেই অতৃপ্ত আত্মা। কেন আমরা বলি অতৃপ্ত, কেন অতৃপ্ত? কারণ তার কোনো মানে তার ইচ্ছেটা পূর্ণ হয়নি, তার তৃপ্তি ঘটেনি জীবনে। তো আমরা মানে সব সময় চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে যেটুকু আমরা নিজেদেরকে তৃপ্ত করতে পারি সেটা কিন্তু করে নেওয়া এই জীবনেই। এই নয় কাল করব পরশু করব, এই করে ফেলে রাখাও উচিত না। যদি একটা কিছু রসগোল্লা খেতে ইচ্ছে হয়েছে, কিনে খেয়ে নাও। সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, খেয়ে নাও। মদ খেতে ইচ্ছে হচ্ছে, খেয়ে নাও, আটকে রেখো না ওটাকে। এবার এই নয় যে এক্সট্রিম লেভেলে, তোমাকে লিমিটটা জানতে হবে। তুমি হ্যাঁ টেস্ট করতে চাইছো, করে নাও। এটা মানে খুব আমি ব্লান্টলি বললাম, কিন্তু ব্যাপারটা তাই। যেটা তোমার ইচ্ছে হচ্ছে করে ফেলো। কিন্তু আমরা মানুষরা কি করি, আমরা যখন মানে থাকি মনুষ্য দেহে থাকি, তখন মনে হয় না লোকে আমাকে কি বলবে, আমাকে সবার সামনে ভালো হতে হবে, সমাজ আমাকে কি বলবে। এই আমাদের ভাবনাগুলো না আমাদেরকে অনেক কিছু থেকে আটকে দেয়। এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস আমি বলছি না, কিন্তু হ্যাঁ কারো ক্ষতি না করে বা নিজেরও বেশি ক্ষতি না করে আমার যদি ছোট ছোট কোনো ইচ্ছে থাকে, আমি যদি সেগুলো পূর্ণ করে নিই, তাতে তো কারো মানে খারাপ তো হয় না, উল্টে আমার মনে হয় ভালোই হয়। আজকে আমার মাছ খেতে ইচ্ছে হয়েছে, আমি একটা মাছ খেতেই পারি। মাংস খেতে ইচ্ছে হলো, কি একটা ড্রেস দেখে মনে হলো কিনতে, হয়তো হ্যাঁ সেই ড্রেসটা অনেক পয়সা, অনেকেরই হয় না খুব দামি ড্রেসের খুব শখ, পয়সার জন্য হয়তো কিনতে পারছে না, কিন্তু হয় ওই শখটা নিজের লিমিটের মধ্যে রাখো, আর না হলে রেখোই না। এই জিনিসগুলো আমাদের ত্যাগ করতে শিখতে হয়। তো এখানে
আজকে একটা খুব সুন্দর লাইন পড়লাম, আমার খুব মানে মানে এক একটা হয় না, পুরো বইটা পড়বে একটা কি দুটো সেন্টেন্স মাথায় ক্লিক করে যায়, সেরকম। ওখানে বলছে যে শ্মশানে বসে তুমি যদি ওই বডি বার্ন হতে দেখো, তাহলে তুমি কিছু ভেবো না, কোনো কিছু ভাবতে হবে না, জাস্ট দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, বডিটা বার্ন হচ্ছে বার্ন হচ্ছে বার্ন হচ্ছে। দেখতে 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 তুমি ফিল করো যে তোমার বডিটা বার্ন হচ্ছে, মানে নিজেকে তুমি পুড়তে দেখছো, ওই চিতাতে তুমি নিজেকে দেখছো। এটা যদি তুমি ফিল করতে পারো আস্তে আস্তে, তাহলে তোমার যে সমস্ত ডিজায়ার সেগুলো কিন্তু অটোমেটিক মানে কি বলবো পুড়ে ছাই হয়ে যাবে। কারণটা কি, আমাদের এই শরীরটার ওপরেই কিন্তু আমাদের সমস্ত ডিজায়ার, এই শরীরটার ওপরে ডিপেন্ড করে আমাদের যত চাহিদা। যখন শরীর থাকে না তখন চাহিদা থাকলেও আমরা কিন্তু পূর্ণ করতে পারি না। তাই সেই শরীরটাকে যদি আমি পুড়ে যেতে দেখি, তাহলে কিন্তু আমার নিজের ইচ্ছেগুলোও কিন্তু পুড়ে শেষ হয়ে যাবে। কারণ দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, জীবনে মৃত্যুটাই সবচেয়ে বড় সত্যি, আর কোনো কিচ্ছু সত্যি না। আমি জানি না কালকে কি হবে, পরশু কি হবে, কোনো কিচ্ছু জানি না, অতীতটা জানি, ভবিষ্যতের কিচ্ছু জানি না, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে মারা যাব, আমরা কোনো না কোনো একটা সময় মারা যাব। এটা কিন্তু সবচেয়ে বড় সত্যি। আর এটাকে অ্যাকসেপ্ট করে নিলে আমাদের কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কেউ আমাকে গালাগালি দিল, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, কি আছে, দুদিনের তো জীবন, কি হবে রাগারাগি করে, এই যে একটা ভাবনা চলে এলো মাথায়, অটোমেটিক আমি মন থেকে তাকে ক্ষমা করে দিলাম। কেউ আমাকে খুব প্রশংসা করলো, তখনও কিন্তু আমি আরে কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে গেছে, মানে প্রশংসাটাও সেখানে মানে খুব প্রাউড ফিল হবে না তখন আর। কারণ এটাও আমি জানি, এই যে একটু আগে বিশালাক্ষী বললো আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, এই যে এই সামান্য প্রশংসা, হ্যাঁ মনে খুব আনন্দ হয়, কিন্তু দিস ইজ নট দ্য আলটিমেট, তাই না? আমি যখন পুড়ে যাব, আমার বডিটা ছাই হয়ে যাবে, তখন এই সৌন্দর্য কিচ্ছু থাকবে না। আমি যতই মেকআপ করি যাই করি, পুরোটাই পুড়ে ছাই হয়ে যাবে। এই যে জিনিসটা, এটা কিন্তু দারুণ জিনিস, দারুণ লাগে আমার। এইবার মানে আজকে মানে ভেবেছি অনেক কিছু বলবো, জানি না কতটা সময় হবে, অনেক কিছু মানে রয়েছে মাথায়, অনেক কিছু। ভূতের গল্প তো শুনিয়ে দিলাম, আশা করি সবার ভালো লাগলো। আমি কিন্তু কারো দেখিনি, কমেন্ট সেভাবে দেখিনি, ঠিক আছে। জার্নি অফ সোলস, বাহ তনুদি, খুব ভালো খুব ভালো। আমি একটুখানি দেখে নিচ্ছি, হ্যাঁ সবার, হ্যাঁ গীতাদি সত্যি তাই। জার্নি অফ সোলস খুব সুন্দর বই, পড়ো পড়ো। এই জিনিসগুলোই যত আমরা পড়ি না তত, আর এইগুলো নিয়ে কিন্তু আমি যেমন যেটা পড়ি সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি, তোমরাও কিন্তু করো। বিশালাক্ষী যেমন সেদিন খুব সুন্দর টুইস্ট ডেতে একটা গল্প বই মানে যেটা ও পড়েছে সেটা শোনালো। আমরা তো সবাই সব বই পড়তে পারি না, কিন্তু একজন আরেকজনের সাথে যদি আমরা শেয়ার করি, আমাদের কিন্তু অনেকটা নলেজ বেড়ে যায়। ইউনিভার্সাল ট্রুথ, সত্যিই তাই গীতাদি, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ সুচরিতা, খুব শক্ত এটা করা, কিন্তু কোনো কিছুই শক্ত না, চেষ্টা করতে করতে কিন্তু হয়েই যায়। মানে আমি খুব সুন্দর সেজেছি, সেজে আমি নিজেকে আয়নায় দেখছি। আমরা তো সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসি, সবার আগে কিন্তু আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর নিজেকে না ভালোবাসলে আমি কিন্তু আশপাশের কাউকে ভালোবাসতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই নয় যে নিজেকে ভালোবাসি মানেই স্বার্থপর, না, নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তবে তুমি অপরকে ভালোবাসতে পারবে। তোমার ভেতরে যেটা আছে সেটাই তো তুমি দিতে পারবে। আমার নিজের জন্যই যদি আমার ভালোবাসা না থাকে, আমি অন্যকে কি করে ভালোবাসা দেবো? তাই ভালোবাসা নিজেকে ভালো, বাট এটাও মনে রাখতে হবে যে আলটিমেট ট্রুথ এটা নয়। আজকে আমি খুব সুন্দর লাগছি, কালকে আমি খুব খারাপ লাগতে পারি। আমি যেমন বিয়ের আগে কিচ্ছু সাজতাম না, মা বলতো হ্যাঁ তুমি তো, এবং বলতাম যে কেউ যদি আমাকে পণ নিয়ে বিয়ে করে আমি তাকে বিয়ে করবো না, মা বলতো হ্যাঁ তুমি তো অপরূপা সুন্দরী, তোমাকে এসে এমনি উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার মনে হতো আমার অরিজিনালিটি দেখে যদি কেউ আমাকে পছন্দ করে তো ঠিক আছে, না হলে আমি মুখে রং মেখে সুন্দর করে সেজে আমি তার সামনে গেলাম, বাট দুদিন পরে যদি আমি পুড়ে যাই কোনো কারণে, তাহলে তো সে আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা আমার সবসময় মনে হতো। এটা হয়ও সমাজে, মানে সৌন্দর্য দেখে বিয়ে করে, কেন সৌন্দর্য, কেন ভেতরটা নয়, কেন তার গুণ নয়। যাকে আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মেয়েরা যদি একটু সচেতন হই, কিন্তু তাহলে কিন্তু অনেক মানে পরিবর্তন আসবে সমাজে। এবার চলে যাই যেটা নিয়ে কথা বলছিলাম, চলছে পিতৃপক্ষ, ভূতের কথা বললাম। এবার এই যে ভূতেরা, যেটা বলছিলাম যে অতৃপ্ত আত্মা, দেখো যারা, আমি জানি যে হ্যাঁ আমার তৃপ্ত হয়ে যাওয়া দরকার, না হলে আমি কিন্তু ঘুরতে থাকবো,
সবাই তো সেটা বোঝে না। বা ধরো আমার একটা খুব ইচ্ছে আছে যে আমার ছেলেদেরকে আমি বড় হতে দেখতে চাই, কিন্তু বাই চান্স আজকে এই মুহূর্তে বা কালকে আমি মারা গেলাম, আমার ছেলেরা তখনও ছোট, তখন কিন্তু আমার ছেলেদের জন্য আমি কিন্তু থেকে যাব এখানে আটকে। এই জিনিসগুলো খুব ন্যাচারাল, এর মধ্যে কোনো খারাপ নেই। এবার তখন আমি ছেলেদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছি বা ছেলেদেরকে হয়তো মাথায় হাত বুলিয়ে আদর করতে চাইছি, কিন্তু পারছি না। তো ছেলেরা কি হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি তো পারছি না ওদেরকে একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে। তো ছেলেরা তখন আমাকে ভয় পেতে শুরু করবে, এটা খুব ন্যাচারাল, কারণ আমি তখন দেহে নেই, দেহটাই আমার নেই, তাই না? তখন আমি ওই অতৃপ্ততা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে পিতৃপক্ষ চলছে, এই যে তর্পণ করা হয় বা মহালয়ার দিন আমরা তর্পণ করি, অ্যাকচুয়ালি 15 দিন ধরেই তর্পণ করা উচিত, তো সেটা অনেকেই পারে না, সেই জন্য মহালয়ার দিন করে দেয়। তো সেদিন একজন প্রশ্ন করলো, আচ্ছা এই যে আমরা তর্পণ করি, আমরা জল দিলাম আর সেই জলটা পিতৃপুরুষরা পেয়ে গেল, এটা কি করে সম্ভব? স্বাভাবিক প্রশ্ন। জল তিল যা যা দেওয়া হয় আমি জানি না অ্যাকচুয়াল রিচুয়ালস, যাই হোক আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এখনো মানে ভগবানের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, বেঁচে রয়েছেন, তো রিচুয়ালসটা আমি জানি না, কিন্তু জল দেওয়া হয়, আরো যা যা দেওয়া হয়। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, খুব লজিক্যাল, যে কিভাবে এটা ওনাদের কাছে পৌঁছয়। আর আজকালকার দিনের ছেলেমেয়েরা কেউই মানে এটা মেনে নিতে পারবে না, যতক্ষণ তাদেরকে না লজিক দিয়ে বোঝানো হচ্ছে যে কেন কিসের জন্য, ততক্ষণ কিন্তু তারা কেউই মানবে না। তো সেই জন্য আমরা যদি লজিকটা না জানি মা বাবারা, আমরা সন্তানদের দিতে পারবো না। আর সন্তানদের না দিয়ে গেলে আমরা যখন চলে যাব, সন্তানরা আমাদেরকে ওই মানে জল তর্পণ এগুলো কিছুই করবে না, আমরা তখন অতৃপ্ত থেকে যাব। এবার একটা শোল, ধরুন আমার দাদু বা তার বাবা, তারা তো মারা গেছেন, আমার বাবা আজকে তর্পণ করছে, তাদের উদ্দেশ্যে তর্পণ করছে, তারা অলরেডি চলে গেছে এবং তাদের মধ্যে অনেকে জন্মও নিয়ে নিয়েছে। অনেক সময় আমরা খুব এই কথাটা শুনি যে বাড়িতে পিতৃদোষ আছে বা তোমার মানে কুষ্ঠিতে পিতৃদোষ আছে। পিতৃদোষটা কি, কেন? আমাদের এরকম অনেক কর্ম থাকে। আমার শাশুড়ি মা একটা খুব সুন্দর কথা বলেন, জন্মে দিলে না ভাত কাপড়, মরলে করবে দান সাগর। মানে আমি যখন বেঁচে আছি তখন তুমি আমার জন্য কিচ্ছু করলে না, আর আমি মরে গেলে তুমি তখন মানে প্রচুর ব্রাহ্মণকে খাওয়াচ্ছ, এই পুজো পাঠ করাচ্ছ, গীতা পাঠ করাচ্ছ, চণ্ডী পাঠ করাচ্ছ, ইত্যাদি ইত্যাদি হাজারটা করাচ্ছ, তাতে কিন্তু কোনো লাভ নেই। কারণ তোমার মা বাবা যখন বেঁচে আছে, দেহে রয়েছে, যতটা পারো সেবা করো, তাদের মানে তাদেরকে তৃপ্ত করো, ভেতর থেকে করো। যদি শুধু পা ছোঁয়াটাও প্রণামটাও করা হয়, সেটা অন্তর থেকে করো, নাহলে করো না, তাও ভালো, কিন্তু ওই লোক দেখানো করে কোনো লাভ নেই। কারণ শোল কিন্তু শোলের কথা বোঝে, শোলের ভাষা বোঝে। আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারি যে কে আমার মুখের উপরে ফেক কথা বলছে আর কে আমার মানে মুখের সামনে ফেক বলছে আর কে সত্যি বলছে, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এই সিক্সথ সেন্সটুকু আমাদের সবার কাজ করে। তো যেটুকু করবে মা বাবা যতদিন আছে অন্তর থেকে করা। কখনো কখনো আমরা সেটা করে উঠতে পারি না, আমি নিজেই, কারণ আমি অনেক দূরে থাকি, আমার মা বাবা অনেক দূরে থাকে, শ্বশুর শাশুড়ি অনেক দূরে থাকে, আমরা চাইলেও করতে পারি না। এবার তাদের হয়তো আকাঙ্ক্ষা আছে যে আমার ছেলে মেয়ে বা বৌমা এরা যদি আমাদের জন্য একটু করে, যতটুকু পারা যায় আমরা করি, কিন্তু কখনো সবসময় যে সেটা তৃপ্ত হয়ে যায় তারা, সেটাও কিন্তু না। তো তারা যদি কালকে চলে যায়, তাদের একটা অতৃপ্ততা থেকে যাবে। এবার সেই অতৃপ্ততা সেটা যদি অনেক বেশি হয়, তখন কিন্তু সেটা আমাদের জীবনে প্রভাব ফেলবে। ওই যে বলে না মানুষের হাই নিঃশ্বাস, সেটা কিন্তু প্রভাব ফেলে, অনেক কাজ আমাদের আটকে থাকে। কিন্তু এই তর্পণ যদি আমরা করি তাদের উদ্দেশ্যে এবং ক্ষমা চাই যে আমাদের যা যা ভুল হয়েছে ক্ষমা করে দিন আমাদের, তারা কিন্তু তখন ক্ষমা করে দেন এবং তখন ব্লেসিংস, ওনাদের ব্লেসিংসটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এবার বলি, যে শোল জন্ম নিয়ে নিয়েছে, সবাই তো আর এই নয় যে জন্ম নেয়নি, অনেক শোল জন্ম নিয়ে নিয়েছে। একজন একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, আমরা যদি মানে আমি কুকুরের কথাই বলছি, তার মানে কেউ এটা ভাববেন না, আমাকে ক্ষমা করে দেবেন আমি কান ধরছি, যে কেউ ভাববেন না যে আমাদের মানে পূর্বপুরুষরা কুকুর হয়েছে। আমি মানে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা মানুষের ক্ষেত্রেও হতে পারে। একটা কুকুর রাস্তায় খেতে পায় না, ঘুরে বেড়াচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, থাকার মানে জায়গা নেই, শীতকালে গায়ে কোনো কিছু নেই। আরেকটা কুকুর কোনো এক ভালো পরিবারে খুব সুন্দর আরাম গদি বিছানায় এসি রুমে রয়েছে, তাই না? এটা তো হয়।
কি করে এই ডিফারেন্সটা হচ্ছে? সেম কিন্তু মানুষের জীবনও, একটা বাচ্চা জন্ম নিল মানে ফুটপাতে, আরেকটা বাচ্চা জন্ম নিল অনেক বড় লোকের বাড়িতে। কেন? কারণ ওই আবার এটাও দেখা যায় যে ফুটপাতে জন্ম নিয়েছে তাকে হচ্ছে, সেটা কুকুর হোক বা মানুষ হোক, তাকে অ্যাডপ্ট করেছে কোনো একটা ভালো ফ্যামিলি, তখন তার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা কিন্তু আমরা যখন ওই পিতৃপুরুষদের তর্পণ করছি তার ফলেও হয়। এইটা বলবো না যে তার ফলেই হয়, মানে এর জন্যই এটা হয় না, তার ফলেও হয়। মানে ভালো কর্মটা তুমি তাকে যদি উদ্দেশ্য করে তুমি যদি একটা ভালো কাজ করো এবং তোমার ক্ষমাটা তুমি চেয়ে নাও, বা তাদের মন থেকে তুমি যদি তাদের জন্য কিছু করো, তাতে যে সে সোল যেখানেই থাক তার কিন্তু উন্নতি হয়, সে কিন্তু অনেকটা ভালো রিলিফ ফিল করে। এবং সাথে সাথে আমাদের জীবনেও কিন্তু অনেক চেঞ্জেস আসে, আমাদের জীবনেও ব্লেসিংস আসে, ব্লেসিংস কাজ করে। কারণ আমরা সবাই জানি মা বাবা বা দাদু ঠাকুমা যখন মাথার উপর হাত রেখে বলে ভালো থাকিস, সৌভাগ্যবতী হ বা দীর্ঘায়ু হ, এই ব্লেসিংসটা কিন্তু খুব কাজ করে, তাই না? এই ব্লেসিংসটা যখন অন্তর থেকে কেউ দেয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই মা বাবার পা ছুঁয়ে যাই, তো এই ব্লেসিংসগুলো কিন্তু কাজ করে। সব সময় যে সেটা দেখা যায় তা না, বা আমরা যে মুখে বলি যে খুব ভালো থাক, খুব ভালো পরীক্ষা হোক, সব সময় বলি তা না, আমি নিজেও করি না। ছেলে প্রণাম করলো কিন্তু বাট ব্লেসিংসটা কিন্তু অন্তর থেকে আসে, যে ভালো থাক, ভালো হোক পরীক্ষাটা, বলি না বলি, তাই না? এই যে জিনিসগুলো, এটা মানে দেখা যায় না এগুলো, কিন্তু বাট এগুলো কাজ করে খুব, মানে কি বলবো, এটা খুব মানে ভগবানের ব্লেসিংস যেমন আমাদের জীবনে দরকার, আমাদের পূর্বপুরুষদের ব্লেসিংসও কিন্তু দরকার। আজকে আমি এখানে বসে যেসব জ্ঞান দিচ্ছি সেটা কিন্তু আমার পূর্বপুরুষ থেকেই আমি এসেছি। আমার বাবা, তার বাবা, ওনারা যদি মানে আস্তে 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 স্টেপ বাই স্টেপ বিয়ে করেছেন, সংসার করেছেন, তারপরে আমরা এসেছি। এবং এই যে আমি আজকে বলছি, এই বলাটাও কোথাও না কোথাও ওনাদেরই দেওয়া। কারণ আমাদের পূর্বপুরুষদের কিছু না কিছু গুণ আমাদের মধ্যে আসেই আসে। যেমন আমার দাদু এবং দাদুর যিনি দাদা ফ্রিডম ফাইটার ছিলেন। আমার মানে তখনকার দিনে ছেলে মানে অনেক ভাই বোনের বয়সের বা ভাই ভাই বয়সের অনেক ডিফারেন্স হতো। তো দাদুর যে দাদা ছিলেন তিনি মানে অনেকটা বয়সে বড় ছিলেন, প্রায় 14-15 বছরের বড় ছিলেন। তো বড় দাদা তিনি ফ্রিডম ফাইটার ছিলেন এবং জেলে গেছিলেন। আর দাদু তখন ছোট ছিলেন, বাট দাদার হাতে হাতে উনি সাহায্য করতেন। ওই যে ফ্রিডম ফাইটারের জিন এবং ফ্রিডম ফাইটারদের যে স্ট্রাগল বা তাদের ওই যে প্রতিবাদ করার ক্ষমতা, সবার মানে সবাই ভয়ে যেখানে চুপ করে আছে সেখানে সে যে প্রতিবাদ করছে, যে কোনোভাবে হোক, লুকিয়ে হোক, সেটা মানে কি বলে বোমা বানানো থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের গুলি বা বন্দুক তাদেরকে দেওয়া, বা তারা বন্দুকটা কোথাও থেকে নিয়ে এলো সেটাকে লুকিয়ে রাখা খড়ের গাদায় রিস্ক নিয়ে, এগুলো করেছে। এই যে সাহসটা, এটা কিন্তু কোথাও না কোথাও আমার মধ্যেও আছে। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদটা আমি আজও করি, এটার জন্য মানে আমি প্রচুর বকা খাই, কিন্তু করি। কিন্তু এই গুণটা কিন্তু ওনাদের থেকে এসছে। এই যে জিনিসটা আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে কিন্তু পাই। আমার হয়তো কেউ একজন খুব ভালো রান্না করতেন, সেটা ঠাকুমা হতে পারে, ঠাকুমার মা হতে পারে, বা ঠাকুমার শাশুড়ি মা। সেই রান্নাটা কিন্তু ট্রেডিশনালি আমাদের ফ্যামিলিতে এসছে, বা সেই গুণটা কিন্তু আমার মধ্যেও এসছে, এরকমও হয়, আমরা কিন্তু দেখি। তো সবসময় এই জন্য আমাদের পূর্বপুরুষদের জন্য মানে কিছু না হোক, যাদের মা বাবা চলে গেছেন তারা তর্পণ করবেন, আর যাদের যাননি তারা অ্যাটলিস্ট মা বাবাকে মনে মনে শ্রদ্ধা করবেন। দাদু ঠাকুমা যারা ছিলেন তাদের কথা একটু মনে করা, তাদের কথা মনে করে একটু আলোচনা করা যে এই হয়েছে, তাহলে আমাদের তাহলে আমাদের মানে ফিউচার জেনারেশন তারাও জানতে পারবে যে হ্যাঁ এই ঘটনা ছিল। এগুলো আমাদের একটু আলোচনা করা উচিত। তো অনেকক্ষণ বললাম এই ব্যাপারটা, এবার একটা সুন্দর উদাহরণ দিই। উদাহরণ ইন দ্য সেন্স, এই যে আমরা বলি না যে তর্পণ করছি, তাতে কি বাবা মার কাছে যাচ্ছে? এটা বিশালাক্ষী জানে আমি যে ঘটনাটা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানি বিশালাক্ষী তুমি অনেকটাই জানো। আচ্ছা, হোপোনোপো প্রেয়ার, হ্যাঁ, এগুলো সবই দেখো আমাদের স্পিরিচুয়ালিজম, আমাদের ভারতবর্ষের যে স্পিরিচুয়ালিজম তার মধ্যে কিন্তু এগুলো সবই আছে। কিন্তু বর্তমানে কি হয়েছে, মানে আমরা বিদেশিরা করছে এই এঞ্জেল থেরাপি বা নিউমারোলজি, এগুলোর এক একটা বিদেশি টার্ম বা বিদেশি নাম চলে এসছে, কিন্তু এগুলো আমাদের দেশ থেকেই কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনটা আমাদের দেশের। তো এই হোপোনোপোটাও আমাদের দেশের অরিজিন এখানেই,
কিন্তু আমরা ওই বিদেশিদের কাছ থেকে যখন পাই তখন মনে হয় আহা এটা খুব সুন্দর, কিন্তু নিজের দেশেরটা আমরা সার্চ করি না। এটা আমাদের দোষ, এটা আমাদের ফল্ট। তো সেই জন্য আমরা নিজেদের দেশের জিনিসগুলো আমরা যদি একটুখানি মানে একটু পড়াশুনো করি, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। এবার যে ঘটনাটা বলবো, তর্পণ নিয়ে ঘটনাটা। নদিয়ার একটা জায়গায় একটা বাচ্চা ছিল, খুব দুষ্টু বাচ্চাটা, ভীষণ দুষ্টু, মানে পুরো পাড়াকে অতিষ্ঠ করে রাখতো বাচ্চাটা। ছোটবেলায় মা বাবা চলে গেছেন, পিসির কাছে মানুষ হচ্ছে বাচ্চা। পিসি তো যাই হোক বাবা মা হারা সন্তান, দাদার ছেলে, তো পিসি বিধবা, উনি মানুষ করছেন। এঞ্জেল থেরাপি এক্স্যাক্টলি কি, এটা নিয়ে আমি পরের দিন বলি, ঠিক আছে সুচরিতা? আজ আমি পরের দিন আসলে আমি এটা মনে রাখবো, এঞ্জেল থেরাপিটা। অ্যাকচুয়ালি এঞ্জেল থেরাপি যেটা এঞ্জেল বলা হয়, সেটা আমরা যেটাকে গুরু পরম্পরা বলি বা ইষ্ট বলি, ওরা সেটাকে এঞ্জেল বলে। আমরা বলি না আমাদের গুরু আগে থেকে ঠিক করা আছে, তিনি সবসময় আমাদের গাইড করছেন, গুরু চোখে চোখে রাখেন বা ইষ্ট চোখে চোখে রাখেন আমাদের। তো সেটা মানে বিদেশি ভাষায় ওরা বলে এঞ্জেল, এটা সবাই জানো। এবার এঞ্জেল থেরাপি মানে তুমি তোমার এঞ্জেল যে, তাকে যদি জানতে শেখো বা তাকে যদি চিনতে শেখো, সে তোমাকে কিভাবে গাইড করছে তুমি কিন্তু সেটা বুঝে যাবে। এবং আমরা যখনই বিপদে পড়ি তখন ওই এঞ্জেলরা কিন্তু আমাদের গাইড করে সেই বিপদ থেকে উদ্ধার করে। এটা কিন্তু গুরু শক্তি অ্যাকচুয়ালি, ঠিক আছে? গুরু শক্তি আমাদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করে। আমরা বুঝতেও পারি না যে কিভাবে প্রবলেমটার সলিউশন হয়ে গেল। এখানে মানে আমি একটা কথা বলতে বলতে আরেকটা কথায় চলে যাচ্ছি। একটা সুন্দর ঘটনা শুনছিলাম কাল, সেটা কিরকম মানে এঞ্জেল থেরাপি যেটা মানে যখন সুচরিতা জিজ্ঞেস করলো, ছোট্ট করে একটু বলে দিই। এঞ্জেল থেরাপি মানে গুরুর থ্রু দিয়ে বা ওই এঞ্জেলদের থ্রু দিয়ে কাজ করানো, ঠিক আছে? যে এঞ্জেলকে জেনে, যখন আমরা ধরো একটা কিছু খাচ্ছি, মনে করো ব্রকলি খাচ্ছি, ব্রকলিটা যতক্ষণ আমরা জানি না ওর গুণাগুণ কি, ততক্ষণ আমরা খাচ্ছি, জাস্ট খেয়ে নিচ্ছি। কিন্তু যখন আমরা জেনে নিচ্ছি যে ব্রকলি খুব মানে খুব শরীরের পক্ষে খুব ভালো, ওর যা যা গুণ আছে, আমি আর সেদিকে গেলাম না, যখন আমরা জেনে যাচ্ছি তখন কিন্তু আমি সেই ব্রকলিটাকে অনেক বেশি ভালোভাবে মানে খুব রেসপেক্ট সহকারে গ্রহণ করছি। তো আমরা যে ভাব নিয়ে যা করছি সেটার উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জিনিসটাই এঞ্জেলকে যখন তুমি জেনে তুমি কাজটা করছো, তখন সেটা তোমার অটোমেটিক, এই নয় যে তার মধ্যে বিশাল কিছু বাড়তি গুণাগুণ আছে, কিন্তু ওই জেনে যখন করছো কাজটা তখন আরো বেশি ওটা ফলপ্রসূ হচ্ছে। যে ঘটনাটা কালকে শুনছিলাম সেটা হচ্ছে একটা বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে, একজন বেঁচে আছে। তো ফটোগ্রাফাররা স্পট এসছে, রিপোর্টাররা স্পট এসছে, ফটো নিয়েছে। তারপরে ওই লোকটা যে বেঁচে আছে তাকে জিজ্ঞেস করছে, আপনি পুরো বাসটা মানে পড়ে গেছে, সবাই মারা গেছে, আপনি কি করে বেঁচে গেলেন? তখন ভদ্রলোক একদম গ্রামের বললো, আমি না ড্রাঙ্ক ছিলাম, আমি বুঝতেই পারিনি কি হয়েছে, বাস যেদিকে হেলেছে আমি সেদিকে হেলেছি, এইভাবে এদিক ওদিক হতে হতে কিভাবে যেন বেঁচে গেছি আমি নিজেও জানি না। ড্রাঙ্ক ছিল। ড্রাঙ্ক দ্যাট মিনস ইনটক্সিকেটেড। ইনটক্সিকেটেড মানে তুমি যেটা কনজিউম করেছো তুমি তাতে বুঁদ হয়ে আছো, তাই না? সেই বুঁদ এমনভাবে হয়ে আছো তুমি বুঝতেই পারছো না যে কি হচ্ছে, যেভাবে তোমার চলছে তুমি সেইভাবেই চলছো। মানে বাসটা যেদিকে হেলেছে ও হেলেছে, ও নিজের থেকে কিছু চেষ্টা করেনি। এই জিনিসটা মানে ছোট্ট একটা উদাহরণ, বাট এইটা যদি আমরা আমাদের লাইফে মানে কি বলবো ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমার জীবনে যাই এসছে ঠিক আছে, হয়েছে, মানে কোনো কিছুতেই তোমার ভয়ও নেই, কিচ্ছু না, যা হবে ভালো হবে, একদম ছেড়ে দেওয়া, নিজেকে পুরো ছেড়ে দেওয়া, 2 হাত তুলে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যা হচ্ছে হতে দাও। ইনটক্সিকেটেড মানে তুমি বুঁদ হয়ে আছো। কার নেশায়? ও হচ্ছে মদ খেয়ে বুঁদ হয়েছে, তুমি ভগবানের নেশায় বুঁদ হয়ে যাও। সেই শ্রীরামকৃষ্ণদেব যেতে যেতে ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, যেতে যেতে সামনে একজনকে দেখেছেন মাতাল, সে টাল খাচ্ছে, তো ড্রেনের আশেপাশে মানে প্রায় পড়তে যাবে, তখন রামকৃষ্ণদেব বললেন দাঁড়াও, যে গাড়ি চালাচ্ছিল ঘোড়ার গাড়ি তাকে বললে দাঁড়াও। দাঁড়িয়ে তখন শ্রীরামকৃষ্ণদেব নামলেন, নেমে বললেন তুইও নেশা করেছিস? আমিও নেশা করি জানিস, বলে তাকে বুকে জড়িয়ে ধরেছে। তো নেশার তারতম্য, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ ভগবানের নেশা করে। তুমি যে নেশাই করো না কেন, সেই নেশায় যখন তুমি বুঁদ হয়ে যাবে
তখন তোমার সেন্স থাকে না। আমরা মদ খাই এই জন্য, কারণ সেই কিছুটা সময়ের জন্য আমাদের প্রচুর টেনশন, প্রচুর লাইফে প্রবলেম, সেগুলোর থেকে আমরা ডিট্যাচ হয়ে যাই। যাতে ডিট্যাচ হই সেজন্য কিন্তু মদ খায় যারা নেশা করে অ্যাকচুয়ালি। তো সেটা যদি মদের ওপর না অ্যাপ্লাই করে তুমি ভগবানের ওপর সেই মানে ভগবানের নামে বুঁদ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার অটোমেটিক সব ডিট্যাচমেন্ট চলে আসবে। খুব সুন্দর ছোট্ট গল্প, মানে ছোট্ট ঘটনা, কিন্তু খুব ভালো লেগেছিল কালকে আমার শুনে, সেই জন্য বললাম। আশা করি সুচিরিতা কিছুটা বোঝাতে পারলাম। গুরু নেই এটা মানে আমরা সব সময় বুঝতে পারি না যে কখন গুরু আসবেন। ওই যে বললাম গুরু চোখে চোখে রাখেন, কিন্তু তিনি আছেন, ঠিক আছে, কখনো বলবে না যে নেই। এবার কখনো কখনো তিনি সামনে আসেন, কখনো আসেন না। তুমি যে ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরের ওপর বিশ্বাস করে তার নাম করো, তাহলেই হবে। সময় মতো তিনি, তোমার যদি মনে ইচ্ছে থাকে গুরু পাওয়ার, তিনি কিন্তু চলে আসবেন। আর সেই গুরুটাকেই ওখানে বিদেশি ভাষায় এঞ্জেল বলা হয়। এটা মানে একটু এদিক ওদিক হবে, বাট মোর অর লেস কনসেপ্টটা কিন্তু এটাই, ঠিক আছে। আশা করি একটু বোঝাতে পারলাম সুচরিতা। আমার কিন্তু বিশাল জ্ঞান নেই, আমি যতটুকু জানি, যেটুকু বুঝেছি সেটুকুই বললাম। এই বিষয়ে অন্য কেউ কিছু জানা থাকলে তোমরা বলতে পারো, শেয়ার করতে পারো, ঠিক আছে। আর এরপরে চলে যাই ওই নদিয়া জেলার যে ঘটনাটা বলছিলাম। তো বাবা মা মারা গেছে, পিসি খুব আদরে মানুষ করছে, ভাইপো স্বাভাবিকভাবে সে মানে তাকে কিছুই বলে না, কারণ কি বলবে, আর একটা যার বাবা মা নেই তাকে সারাদিন ঘুরে বেড়ায়, পড়াশুনোর নামগন্ধ নেই, খুব দুষ্টামি করে, পুরো পাড়ায় দুষ্টামি করে ঘুরে বেড়ায়। তো একবার হচ্ছে পিসি এই মহালয়ের দিনে তর্পণ করতে গেছে গঙ্গার ঘাটে নদিয়াতে। গঙ্গার ঘাটে তর্পণ করতে গেছে, পিসি তর্পণ করছে। তো সবাই তর্পণ করছে, আরো অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সবাই ও দেখছে এরকম ভাবে জল নিয়ে, মানে যেভাবে তর্পণ করা হয় সেভাবে তর্পণ করছে। ও তখন করেছে কি, বলে বাহ, জিজ্ঞেস করছে পিসি এতে কি হবে? বললো যারা মারা গেছে বাবা মা, দাদা বৌদি, সবাইকে আমি জল দিচ্ছি। বলে তুমি এইভাবে জল দিচ্ছ, ওরা জল পেয়ে যাবে না? হ্যাঁ পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও কি করলো, উল্টো দিকে ঘুরে গঙ্গার পাড়ে ও এরকম ভাবে জল, মানে জল সেচন করা যেটাকে বলে, জল ছেঁচা বাংলায় ভাষায়, মানে একদম গোদা বাংলায়, যে জল ছিঁচতে লাগলো। তো জল সেচন করছে। তো একজন মানে ওপরে একজন সাধু দাঁড়িয়েছিলেন, তিনি দেখে বললেন এটা তুমি কি করছো বাবা? তখন বলছে আমি আমার শাকের ক্ষেতে জল দিচ্ছি। বলে শাকের ক্ষেত কোথায়? এখানে শাকের ক্ষেত। বলে বাহ, ওরা যদি এইভাবে জল দিচ্ছে, তাতে এখানে তো কোনো বাবা মাকে আমি কাউকে দেখতে পাচ্ছি না যারা সূক্ষ্ম দেহে এসে দাঁড়িয়ে আছে তাদেরকে জল দিচ্ছে। তো তারা যদি অত দূরে থাকে, মানে যারা মারা গেছে তাদেরকে জল দিলে, এইভাবে জল দিলে যদি তারা পেয়ে যায়, তাহলে আমার শাকের ক্ষেতে আমি এখান থেকে জল দিলে কেন জল পাবে না? তখন উনি সেই সাধু বাবা নামলেন, নেমে বললেন আয় বাবা, তুই একবার তোর বাবা মাকে মনে করে তুই ওনাদের উদ্দেশ্যে জল দে। দিয়ে সাধু ওনাকে হাত ধরে নিয়ে গেলেন, নিয়ে বললেন তুই জলটা দে। তো ছোট্ট তখন ওনার বয়স 9 বছর। উনি কি বুঝলেন বা ওনার কথায় কি মনে হলো, এত দুষ্টু বাচ্চা, সে এত শান্তভাবে এই কাজ করবে? হয় না সাধারণত, কিন্তু কখনো কখনো হয় না, কারো কারো কথা একদম মানে তখন আর কিছু প্রতিবাদ করার ভাষা থাকে না, বা মন খুব শান্ত হয়ে যায়, বা কোনো একটা জাদু বা ম্যাজিক হয়ে যায় যাতে সে অটোমেটিক করতে থাকে। তো সে তখন করলো কি, ওনার কথা শুনে সত্যি সত্যি ও জল এরকম করে বাবা মাকে মনে করে জলটা দিল। যেই দেওয়া সঙ্গে সঙ্গে ও দেখলো ওর বাবা মা সামনে দাঁড়িয়ে আছে, চোখ খোলা অবস্থায়। তখন সাধু বললেন কি রে, দেখতে পেলি বাবা মাকে? ও না তখন অবাক হয়ে দেখছে বাবা মাকে। তারপরে কিছুক্ষণ পরে বাবা মা মিলিয়ে গেল। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ। ওই যে উনি বাবা মাকে দেখে নিলেন, পিসির সাথে বাড়ি এলেন, ওই যে অত চঞ্চল ছেলে, তার খেলাধুলো সব বেরিয়ে গেল, বন্ধুরা এসে ডাকছে কিরে তুই খেলতে যাবি না? না যাব না, মানে একদম চুপচাপ। এবং রাত্রে সে ঘুমোচ্ছে না, সারা রাত্রি বাবা মাকে মনে করে কাঁদছে, খাওয়া নেই দাওয়া নেই, মানে অদ্ভুত একটা চেঞ্জ, এক মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। এইভাবে 3 দিন কেটে গেল। তার পিসি তো খুব চিন্তা করছে, ছেলেটা খাচ্ছে না, এত দুষ্টু বাচ্চা, বেরোচ্ছে না ঘর থেকে, কি হলো, কি ব্যাপার। এই করতে করতে 3য় দিন রাত্রে ওর বাবা মা স্বপ্নে এলেন ওনার। তো মা বললেন তুই কাশি চলে যা, এর পরের জীবন তোর কাশিতেই কাটবে। জাস্ট এইটুকু বললেন। সঙ্গে সঙ্গে পিসিকে বললো পিসি আমি কাশি যাব, তুমি ব্যবস্থা করো। এবং মানে উনি এই নয় যে খুব গরিব বাড়ির ছেলে, তা নয়, যথেষ্ট মানে
ও মানে মোটামুটি সংসার চলে যাবে বা ভালো ফ্যামিলি, এরকম একটা ফ্যামিলির ছেলে। তো পিসি বললো ঠিক আছে। পরের দিনই পিসি টিকিট কাটলো ওনাকে নিয়ে কাশি যাওয়ার জন্য। ট্রেনে উঠলেন। কাশিতে গিয়ে যখন উনি স্টেশনে নামছেন তখন দেখছেন ওই যে সাধু বাবা, ওই নৈহাটিতে, সরি নদিয়া বলেছি আমি, ওটা নৈহাটি, সরি আমি কান ধরছি, নৈহাটিতে যে সাধু বাবা ওনাকে ওই জল দিতে বলেছিলেন হাত ধরে, সেই সাধু বাবা ওইখানে কাশিতে দাঁড়িয়েছেন স্টেশনে। বললেন তুই এসছিস বাবা, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। তারপরে ওনার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেটা বিশালাক্ষী আশা করি পড়েছে, জানে। তো আশা করি না, বিশালাক্ষী পড়েছে, জানে পুরোটা। তো এই যে চেঞ্জ, এই যে টার্নিং পয়েন্ট, ওই তর্পণ যাকে মনে করে দিচ্ছ তারা আসেন। আমরা সবসময়, আমাদের সেই চোখ থাকে না আমরা দেখতে পাওয়ার, কিন্তু তারা আসেন। এবং এটা আরো একটা জায়গায় এই একইভাবে প্রমাণ হয়ে গেছে যে যখন মানে বাবা মাকে মনে করছেন তখন তার বাবা মা সামনে এসে দাঁড়িয়েছেন। এইটা হচ্ছে মানে তর্পণ। এই হচ্ছে তর্পণের কি বলবো, একদম জল জ্যান্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ। আমরা এই জিনিসগুলো কোনোটাই আমাদের মানে এই ভারতবর্ষের যে সমস্ত আমাদের রিচুয়ালস বা সনাতন ধর্মের যে সমস্ত রিচুয়ালস, সেই রিচুয়ালস কিন্তু কোনোটাই ইললজিক্যাল নয়। প্রতিটার পেছনে সায়েন্টিফিক রিজন আছে, লজিক্যাল, প্রতিটা লজিক্যাল। আমরা লজিকটা জানি না তার মানে এই নয় লজিক নেই। এই জিনিসটা যেমন যে ম্যাজিশিয়ান ম্যাজিক করছে, আমরা পিসি সরকারকে দেখছি ম্যাজিক করছে, আমরা ভাবছি কি অদ্ভুত কি অদ্ভুত, বাট হি নোজ দ্য ট্রিক্স, দ্যাটস ওয়াই ইট ইজ ম্যাজিক। যখন আমরা ওই ট্রিক্সটা আমরাও জেনে যাব তখন কিন্তু আমাদের কাছে আর ওটা মানে খুব আরে বাবা এটা কি করে হলো এই আশ্চর্য ভাবটা আমাদের থাকবে না। আমরা কিন্তু তখন জেনে গেছি যে এটা এইভাবে হয়, তাই না? তো প্রতিটার পেছনে একটা লজিক আছে, কারণ আছে, সায়েন্টিফিক রিজন আছে। সেই রিজনগুলো আমরা নিজেরা জানার চেষ্টা করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা দিয়ে যাব। তাহলেই কিন্তু আমাদের মানে যে ভারতবর্ষের যে ট্রেডিশন বা যে মানে ঐতিহ্য সেটা ধরা থাকবে। এটা কিন্তু আমাদেরকে সবাইকে একটু সতর্ক হতে হবে। তো আজকে অনেক কিছু বলে ফেললাম এক নিঃশ্বাসে, আশা করি ভালো লাগলো তোমাদের সবার। আর কি বলবো কিছু, আজকে আমি মাকে ফোন করিনি এখনো, মায়ের ফোন এসেছিল, মা বোধহয় চিন্তা করছে। যাই হোক, আমি মানে কি বলবো, এক্সাইটমেন্ট ছিল তো অনেকদিন পরে আসবো, সেই এক্সাইটমেন্টে ভুলেই গেছি। এবার একটুখানি পড়ি, হ্যাঁ একটুখানি। আচ্ছা, রেকিতে অন্যভাবে আমাদের শেখানো হয় তর্পণ করে। হ্যাঁ তনুদি, রেকির ব্যাপারে একটুখানি বলো না। আমি যেমন যেটুকু আমি জানি সেটুকু আমি বলি, তোমরাও যে যেটুকু জানো একটুখানি বলো, কেমন? খুব সুন্দর, এটা যদি শেখানো হয় খুব ভালো। একদম একদম বিশালাক্ষী, সেটাই তনুদিকে ওটাই বলার যে বলো। হ্যাঁ এই সময় দান করাও খুব ভালো, পিতৃদের নামে দান করা। এবং সবচেয়ে ভালো হয় যাদের মানে দীক্ষা নেওয়া হয়ে গেছে তারা যদি জব করে, মানে জব তাদের নামে দান করে, সেটা কিন্তু সবচেয়ে বড় দান। এটাও কিন্তু মানে এই নয় যে সবসময় ফিজিক্যালি দান করতে হবে তা কিন্তু না, যে জব করে জবটা দান করবে তাদের নামে, সেটাও কিন্তু খুব ভালো। হ্যাঁ সেটাই। আমি এগুলো সব ওপরে চলে গেছে, আমি না পড়তে পারছি না, সরি। হ্যাঁ একটা বেসিক জিনিস, আমাদের গ্র্যাভিটিটা একদম ঠিক মাত্রাতে আছে। দেখো দেখো, না একটু বেশি না একটু কম, এটা আমার সব থেকে বড় ম্যাজিক লাগে। এক্স্যাক্টলি, গ্র্যাভিটি না থাকলে কিন্তু আমরা সব আকাশে শূন্যে ভেসে বেড়াতাম, এটা ঠিক কথা। হ্যাঁ দারুণ। সেদিন আরেকটা জিনিস শুনছিলাম যে জিওমেট্রিক্যাল, মানে আমাদের প্রতিটা জিনিস কিন্তু জিওমেট্রিক্যালি পারফেক্ট। আমাদের বডি থেকে শুরু করে আমাদের এই যে গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, এটাও কিন্তু জিওমেট্রিক্যালি প্রচন্ড পারফেক্টলি, মানে যিনি ক্রিয়েটার তিনি এত পারফেক্টলি করেছেন। নাহলে কিন্তু এই যে সূর্যের সাথে পৃথিবীর টান বা এই যে জোয়ার ভাটা, এই যে জিনিসগুলো আমাদের শরীরেও সেগুলো হচ্ছে, আবার ওই পুরো গ্রহ নক্ষত্র, পুরো সৌরমণ্ডল বা তার বাইরে মহাজাগতিক যে সমস্ত জিনিস, সবটাই কিন্তু একটা মানে কি বলবো, একটা প্রপার ওয়েতে চলছে। ওই জিনিসগুলো না থাকলে কোনো কিছুই হবে না। তো সেখানে এই গ্র্যাভিটি বা এই যে প্রতিদিন সকালে সূর্য উঠছে, আমি যে সকালে উঠে সূর্যটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ম্যাজিক। অনেক জায়গাতে আছে যেটা 6 মাস
দিন 6 মাস রাত্রি, সেখানে কিন্তু ওরা সেটাও দেখতে পায় না, এবং ওখানে লাইফটা আরও ডিফিকাল্ট। আমাদের এখানে গরমটা খুব কষ্ট হয়, ঠান্ডায় খুব কষ্ট হয় জানি আমি, কিন্তু যারা 6 মাস সূর্যের মুখ দেখে না তাদের বোধহয় আরও বেশি কষ্ট হয়, সেটাই। কি আমায় কেউ দান করলে? এই অমৃতা এত মজা করে না, না না এরকম বলো না। আমরা অ্যাকচুয়ালি সবাই ভিখিরি, আবার সবাই আমরা রাজার রাজা। এইটা কিন্তু মানে কি বলে, দুটোই এক্সট্রিম। ওই ডিট্যাচমেন্ট পুরো, নিজেকে যদি ভাবো আমি রাজার রাজা তো রাজার রাজা, আর যদি ভাবো আমি ভিখিরি তাহলে ভিখিরি। পুরোটাই আমাদের ভাবনার ওপর। অনেকের অনেক কিছু থাকলেও সে 10টা টাকা দিতে ভাবে, আবার অনেকের হাতে হয়তো 10 টাকাই আছে কিন্তু সে 10 টাকাই দিয়ে চলে আসতে পারে। এই হচ্ছে তফাৎ। তো পুরোটাই ভাবনার ওপরে। তার কাছে ওই 10 টাকারও যে অ্যাটাচমেন্ট, যে সেই জিনিসটা তার কাছে নেই। আবার যার অনেক টাকা রয়েছে সে তারও ওই 10টা টাকা এতটা অ্যাটাচ তার সাথে যে 10 টাকা দেবো ভাবছে সে 10 বার। দুটোই কিন্তু হয়, দুটোই এক্সট্রিম লেভেলে। হ্যাঁ ঠিক তাই। 6 মাস দিন রাত্রি হলে খুব অদ্ভুত। বিশাল কি ভালো বলেছে। আজকে কি আর বাড়াবো, তোমরা বলো নাকি আজকে এখানেই শেষ করবো? 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ বকবক করলাম। আজকে যেগুলো লিখে নিয়ে এসেছিলাম আজকে মোটামুটি সবগুলোই আশা করি বলেছি, তোমাদের ভালো লেগেছে। এবার লাস্টে না একটা মজার ঘটনা বলি, ছোট্ট একটা মজার ঘটনা বলে চলে যাব, কেমন? আচ্ছা আচ্ছা বিশাল কি বলছি, ছোট্ট একটা মজার ঘটনা। এই আজমেরেরই ঘটনা। মানে ওই দাদা যখন বলেছিল, মানে আজকে দাদার দিয়েই শুরু, দাদা দিয়েই শেষ করছি। দাদা যখন ঘটনাটা বলেছিল, তো দাদা বলেছিল ওই যে বললাম, ওই দাদার যে বন্ধু আজমেরে দিদি জামাইবাবুর কাছে গেছিল, দাদার বন্ধু। ওই দিদি জামাইবাবু প্রচন্ড মানে কি বলে ওয়েল এস্টাবলিশড, তখনকার দিনেও অনেক ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি। বলে মানে দাদা বলছে, বলে আমাদের সাধারণ বাড়িতে যেটা বেডরুম, মানে আমাদের যেমন কি বলে, আমাদের বেডরুমটা বোধহয় এখন ফ্ল্যাটে যা হয় 11x12 এরকম বেডরুমগুলো খুবই ছোট ছোট। বলেছিল ওরকম 2টো বেডরুম মিলে একটা বাথরুম, মানে এতটা। এবার বাকি বাড়িটা কল্পনা করো না, এতটা বড় বাথরুম, মানে বাথটাব থেকে শুরু করে অল কাইন্ড অফ ফেসিলিটিস আর দেয়ার। তো এবার বলে মানে একটা পুরো কাভার্ড ছিল, যে কাভার্ডে বাথরুমের যে সমস্ত জিনিসপত্র সেগুলো রয়েছে। তো মানে দাদা তো প্রথম গেছে, আর ওই যে দাদার যে বন্ধু সেও প্রথমবার গেছে দিদি বাড়ি। এবং দিদি মানে নিজের দিদি কিনা আমি জানি না, আগেকার দিনে হতো না, খুব সুন্দরী হলে, মানে যদি খুব সুন্দরী হতো সাধারণ ফ্যামিলি থেকেও কিন্তু মেয়েদেরকে অনেক মানে বড় লোক বাড়িতে বিয়ে করে নিয়ে যেত, শুধু সৌন্দর্য দেখে বা তার গুণ দেখে বা তার পরিবারের ব্যবহার যে কারণেই হোক। তো দিদির ওই রকম খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়েছিল। এবার বুঝতেই পারছো বাথরুমটা এত বড়, মানে তাদের বাথরুমে পুরো কাভার্ড একটা রয়েছে, যেটাতে পুরো টয়লেটের যে সমস্ত জিনিসপত্র পুরো ভর্তি। এবার তখন মানে ওই যে বললাম, এখন ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছু জানি, মানে কি বলে অনেক অনেক কিছু, আমাদের নলেজটা অনেক বেশি। আমরা এখন জানি শ্যাম্পু কি, কন্ডিশনার কি, বা লিকুইড সোপ, সেগুলো আমরা মোটামুটি সবাই জানি, বা আরো হেয়ার রিমুভার, এই ধরনের জিনিসপত্র। কিন্তু তখন তো আর এত অ্যাওয়ারনেস ছিল না, আর বোঝাও যেত না, আর সবসময় ওই লেভেল পড়ে আমরা কেউ কিন্তু কাজ করি না। তো দাদার বন্ধুটা মানে দাদাও ঢুকেছে, স্নান টান করেছে, বেরিয়ে এসছে, খুব ঠিক আছে, নর্মাল, কোনো মানে অসুবিধা হয়নি। দাদার যে বন্ধু সে হচ্ছে প্রচুর শৌখিন, এক একজন ছেলে হয় না খুব শৌখিন, আর মানে কি বলবো, খুব সুন্দর করে তেল মাখবে, তারপরে শ্যাম্পু করবে মাথায়, বা যা যা হয় আর কি। মানে আর ওটা নিয়ে আমি বললাম না, বাথরুমে অনেক অনেক ছেলেরাও, মেয়েরা বলা হয় মেয়েরা খুব সময় কাটায়, কিন্তু অনেক ছেলেরাও অনেক বেশি সময় কাটায়। তো ওই বন্ধুটা ছিল এরকম খুব মানে শৌখিন, সেজে গুজিয়ে, যাই হোক। তো বাথরুমে ঢুকেছে, তো দাদা বলছে দেখ বেশিক্ষণ কাটাস না কিন্তু, মানে ঘুরতে গেছে তো তো বলে দেখ তুই যদি বাথরুমে বেশিক্ষণ কাটাস, আমরা কিন্তু ঘুরতে যাওয়ার কিন্তু কম সময় পাবো, এটা মাথায় রেখে তুই কিন্তু বাথরুমে তাড়াতাড়ি সেরে কাজ। বলে ঠিক আছে। দেও গেছে, বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে স্নান করতে করতে, মানে আমি যখন বলছি ঘটনাটা শুনেছি আমি এত হেসেছি, আমি জানি না এখন আমি কতটা হাসি কন্ট্রোল করতে পারবো। তো দাদা মানে স্নান টান করে বেরিয়ে এসছে, ও নিজে রেডি টেডি হচ্ছে, তো হঠাৎ করে ওর বন্ধু না দরজা খুলে চিৎকার করতে করতে বেরিয়ে এসছে টাওয়েলটা পরে।
গোটা মুখে পুরো মানে দাদা ভেবেছে সাবান, পুরো গোটা মুখটা সাদা। তো এসে বলছে কি হয়েছে কি হয়েছে, দাদা বলছে কি হয়েছে তুই এরকম করে বেরোলি? ও বলছে দেখ না কি মেখেছি, আমার এই জুলপিগুলো, মানে ওই যে বললাম খুব শৌখিন, সরি আমি হাসছি খুব, তো ওই যে বললাম খুব শৌখিন, তো সে না পুরো মানে মানে কি বলে একদম মানে শকড হয়ে বেরিয়ে এসছে, ভীষণ ভয় পেয়ে গেছে। কি হয়েছে, ও শৌখিন ছিল সেই জন্য খুব সুন্দর ওর জুলপি ছিল। বলছে দেখ আমি সরি আমি কি মেখেছি ভেবেছি, ওটা মানে মানে মুখে মাখার কিছু, সেটা মেখেছি তো আমার ঝুলপিগুলো সরে গেছে, ঝুলপিগুলো চলে গেছে। ঝুলপিগুলো চলে গেছে কেন? ঝুলপি চলে গেছে, বলছি হ্যাঁ দেখ কোনো ঝুলপি নেই, উঠে গেছে। তো দাদা বলে কি হয়েছে কি ব্যাপার, এবার দাদাও তখন বুঝতে পারছে না, ওই যে বললাম তখনকার দিনে এত অ্যাওয়ারনেস ছিল না। দাদা বাথরুমে ঢুকেছে, বলে কোনটা মেখেছিস তুই? দিয়ে ও বটলটা দেখিয়েছে, বটলটা মানে ও কালারটা মনে আছে, কালারটা দেখিয়েছে, কালার দেখে বা যাই হোক ওইটা দেখেছে, দেখে দাদা দেখছে, দেখে পড়ে বলছে আরে এটা হেয়ার রিমুভার। মানে হেয়ার রিমুভার বলে তুই ভাগ্য ভালো মাথায় লাগাস, মানে মাথায় লাগালে কি হতো পুরো চুল উঠে যেত। মানে দাদা বলে ওই জিনিসটা মানে এত পাগলামো করেছে। ওই আজমেরের বেশ কিছু ঘটনা আছে মজার, আজকে আমি ভূতের ঘটনাটা বললাম, মজার ঘটনাই বেশি রয়েছে। তো এত হাসি পেয়েছিল, মানে ওই কি বলে এক্সাইটমেন্ট বা নতুন কিছু ইউজ করবো, আমার মুখটা খুব সুন্দর হয়ে যাবে এই ভেবে যা পেরেছে সেটাই মুখে মেখে নিয়েছে। এটা আমরা অনেকেই করি, অন্যের বাথরুমে গিয়ে দেখিও না কি জিনিসটা, হ্যাঁ দেখলাম এটা দেখতে খুব সুন্দর বটলটা, আমরা সেইটা অ্যাট্রাক্ট হয়ে গিয়ে ইউজ করে নিই, বাট তার আগে একটু পড়ে নেওয়া উচিত। তো আশা করি ভবিষ্যতে কেউ এটা করবে না। মানে এত হাসি পেয়েছিল, আজকেও আমি খুব হাসলাম, জানি না বোঝাতে পারলাম কিনা, হেসেই উল্টে দিলাম, মানে নিজেই হেসে উল্টে গেছি, বলার চেয়ে বেশি হেসেছি। যারা জোক করে তারা কিন্তু নিজে হাসে না, অন্যদেরকে হাসায়, আর আমার ক্ষেত্রে উল্টো, আমি জোক করতে পারি না, আমি নিজেই হাসতে থাকি, অন্যদেরকে হাসাই। ঠিক কথাই, উর্মিদি আইব্রো গুলো গেছে পুরোই, মানে ঝুলপিটা আইব্রো এমনিতেই তার একটু হালকা ছিল, হ্যাঁ ঠিক আমি ভুলে গেছি, আইব্রোটাও গেছে, তাই মানে সাদা ছিল তখন বুঝতে পারিনি, ঝুলপিটাই হাতে উঠে এসছে ওটা বুঝেছে, মুখটা ধোয়ার পরে আইব্রোটাও চলে গেছিল, মানে এত বাজে অবস্থা কি বলবো আর। তো এটা আমরা মানে বললাম না, আমরা অনেকেই এটা করি যে একটা মানে খুব ভিআইপি বড় বাথরুম যা যা রয়েছে সবগুলোই একটু একটু করে ইউজ করে দেখি। একদম একদম ঠিক তাই, ঠিক বলেছে বিশালাক্ষী। তো আশা করি তোমাদের ভালো লাগলো। একদম তাই, মানে কি বলে হালকা করে কাজলই দিতে হতো, আর কোনো উপায় ছিল না, না হলেও বলে যতদিন ঘুরেছে টুপিটা পরতো, টুপিটা এমন ভাবে ঢেকে রাখতো যাতে মানে আইব্রো গুলো ঢাকা থাকে, জাস্ট চোখগুলো খোলা থাকে, এরকম ভাবেই কাটাতে হয়েছে। তো আজকে আর মানে বেশি দীর্ঘায়িত করলাম না, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আমি মানে পরে সবার কমেন্ট পড়বো, স্ক্রল হয়ে উঠে গেছে, আমি আর স্ক্রল করে করে নামালাম না। সবাই ভালো থেকো, সামনে পুজো, আর অবশ্যই একটু চেষ্টা করো এই পিতৃপক্ষে বা মহালয়ের দিনে পিতৃপুরুষদেরকে মনে করে মনে মনে শ্রদ্ধা জানিও, এইটুকু করো। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে আনন্দ করো, আর অবশ্যই ভগবানের কাছে মায়ের কাছে এটাই প্রার্থনা যে যারা অন্যায় করেছে বা করছে তাদের উপযুক্ত শাস্তি যেন মা দেন, কারণ আমাদের মানুষদের একটা জায়গায় হাত পা সবার বাঁধা, একটা জায়গার পরে আমরা কিছুই করতে পারবো না চেষ্টা করলেও, কিন্তু অলমাইটি তিনি সবচেয়ে শক্তিশালী, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, তিনি যেন উপযুক্ত শাস্তি দেন দোষীদের, তা সে আজ হোক কাল হোক, কোনো না কোনো একটা সময় তারা তো পাবেই শাস্তি। এটাই প্রার্থনা করে সবাই আনন্দে থেকো, সুখে মানে শান্তিতে থেকো, ভালো থেকো, এই বলে আজ লাইভ এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, হানাটেলস কিন্তু সবাই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, যেখানে যেখানে আমাদের মানে
কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো বলে দিও। যেখানে মানে আরো কিছু যদি কেউ শুনতে চাও সেগুলো আমাদের কমেন্ট করে কিন্তু জানিও। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি সবাইকে। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.